আচ্ছা, আমরা যেটা নিয়ে বলতেছিলাম যে আমরা ম্যাক্সিমাম টেমপ্লেট ডিজাইন করতে গেলে ইমেজ নিয়ে কাজ করতে হয়। ইমেজ তো থাকবেই। একটা টেমপ্লেট বানাতে গেলে ইমেজ থাকবে বা যেকোনো ওয়েবসাইট থাকলে সেটার ইমেজ নিয়ে কাজ করতে হয়। সেক্ষেত্রে ইমেজ আমরা হচ্ছে কোনো সেকশন ইউজ করি, আবার কি ব্যাক এন্ডেও ইউজ করি। ব্যাকগ্রাউন্ড হিসেবে আরকি। ওকে। যেমন আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটার পিছনেও কিন্তু মনে হয় একটা ইমেজ আছে। দেখা যাচ্ছে হালকা? দেখেন তো। তার মানে এই এরিয়ার পিছনে একটা ইমেজ আছে। এটা তো এই সেকশনের ইমেজ। আবার এখানে কিছু কনটেন্ট, এটা একটা ইমেজ। ওকে। সেম একইভাবে আরেকটা সেকশন গেলাম, দেখেন এখানে এই জায়গা, এটা কিন্তু পুরোটা একটা ইমেজ। হ্যাঁ, পিএনজি ইমেজ। পিছনেও একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে। এই যে ডট ডট দেখতেছেন, এটাও একটা ইমেজ, পিএনজি ইমেজ, বাট হচ্ছে ট্রান্সফার বোঝা যাচ্ছে না। অথবা এমন হতে পারে যে পুরোটা হাতে সলিড কালার ডিজাইন করা থাকতে পারে, সেটা আলাদা বিষয়। এখানে কন্টেন্ট, আবার এইটাতে যদি যাই, এখানেও কি দেখতে পাচ্ছি, কন্টেন্টের নিচে হচ্ছে ইমেজ দেখা যাচ্ছে, তাই তো? কন্টেন্টে ঠিক এটা স্লাইড শো হচ্ছে, স্লাইড শো হবে আর কি। এই ইমেজটা যাবে, এখানে লেখা একটা বাটন। আমি যদি আরেকটা যাই, এখানেও সেম একই অবস্থা। ব্যাকগ্রাউন্ডটা হয়তো ব্ল্যাক কালার ইউজ করছে, বাট এর একটা পিএনজি ইমেজ নাকি এই সাইডে ইয়া রাখছে। তো যে কোনো টেমপ্লেট, এই যে এইখানে দেখেন সেম একই অবস্থা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে। ওকে। তো এইটা নিয়ে কাজ করবো আজকে আমরা। তো চলেন কাজ শুরু করি আমরা। ব্যাকগ্রাউন্ডের সাথে যে জিনিসটা আসবে, যে ব্যাকগ্রাউন্ড আপনি সলিড কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, বাট ইমেজ ইউজ করলে এর সাথে আরো কিছু প্রপার্টি আসবে। তো কালার তো আমরা জানি অলরেডি, আমরা হেক্সাডেসিমাল কালার ইউজ করছি, সলিড কালারও তো ইউজ করছি এটা। হুম। তো আমরা নতুন প্রজেক্ট শুরু করি। VS কোড ফোল্ডার। আমরা এখান থেকে একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল নিব, আর হচ্ছে স্টাইল ডট সিএসএস। এতটুকু তো শিখছি সবাই নাকি? না আর এখনো কারো সমস্যা আছে এখানে? এইচটিএমএল ফাইল, এরপর কি করতে হবে? লিঙ্ক, সিএসএস লিঙ্ক। এবার কমেন্ট করলে আরো সুন্দর। যখন সিএসএস ফাইল অনেক হবে, অবশ্যই কমেন্ট করাটা বেস্ট প্র্যাকটিস। হ্যাঁ, ওকে। আমরা যখন গুগল ফন্ট ইউজ করবো অথবা থার্ড পার্টি কোনো প্লাগইন ইউজ করবো, তখন এখানে দেখবে সিএসএস ফাইল আরো অনেক আসবে। মেটা ট্যাগ আরো আসবে। মেটা ট্যাগ আপাতত দুইটা আছে, আপাতত এইটা। টাইটেল হবে হচ্ছে, আমি দিলাম আপাতত হচ্ছে হোম। তো চলে আমরা করি। তো আমরা যে কাজটা করতে পারি, ধরেন এখান থেকে একটা স্যাম্পল নিতে পারি। আমরা একটা স্যাম্পল নিয়ে দেখি আসলে। এটা করবেন? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমরা এই ধরনের ডিজাইন যদি করি, এটা তো আসলে দুইটা ইমেজ আছে। আমরা সিঙ্গেল ইমেজটা দেখি আগে, দাঁড়ান। এইটা আগে দেখি, সিঙ্গেল ইমেজটা আগে দেখি। ওকে। তো মূল কাজ হচ্ছে, তাহলে এটাকে যদি আমি একটা স্লাইডার এরিয়া ধরি, মেনু তো আছে, থাক, মেনু নিয়ে আপাতত মাথা কামাচ্ছি না, যেহেতু আমি টেমপ্লেটে যাচ্ছি না। তো ধরেন এখানে আমরা ব্যানার স্টার্ট আর দিলাম কি, ব্যানার। আমি যখনই কোড করব, তখন এভাবে কি আলাদা আলাদা সেকশন নিয়ে নিব। যেমন আমার এখানে একটা ব্যানার ডিভাইড হলো কন্টেন্ট। ওকে। আমি জাস্ট ইউজ করতেছি, এই কারণে আমার অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা আপনারা নিজের মতো করে করে নেবেন। তো প্রথম যে জিনিসটা দরকার, আমরা যখন একটা টেমপ্লেট ডিজাইন করি, আসলে বেস্ট প্র্যাকটিস হচ্ছে, তো যদি একটা টেমপ্লেট এরকম হয় যে পুরো একটা ওয়েব পেজ, ওকে, এই ওয়েব পেজের ভিতরে বিভিন্ন ধরনের সেকশন থাকে নাকি? যেমন প্রথমে একটা মেনু বার থাকবে, অথবা টপ বারও থাকে, কিছু কিছু ডবল মেনু থাকে না, টপ ন্যাবও বলে আমরা, মানে দুইটা মেনু থাকে, উপরে একটা থাকে, তারপর মেন মেনু। এরপরে ধর আমরা একটা মেন মেনু আছে, এরপরে এটা কি ব্যানার। ওকে। এরপরে একটা সেকশন অ্যাবাউট হতে পারে, সার্ভিস হতে পারে, ব্লগ হতে পারে, কন্ট্যাক্ট সেকশন, এরকম বিভিন্ন পার্ট পার্ট অংশ থাকে না? তো প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি সেকশন বা এরিয়া যেটাই বলি। তো ওই সেকশনের জন্য সেকশন নামে কি থাকে, একটা ট্যাগই আছে সেকশন বোঝানোর জন্য, মানে সেপারেট। যেমন আপনার প্রত্যেকটা টেবিলে এক একটা রো আলাদা আলাদা না, রো সেকশন। তো এই যেমন এই সেকশন তিনজন বসছে, এখানে তিনজন বসছে, মানে এটা একটা পার্ট। একটা ল্যান্ডিং পেজের এরকম আলাদা আলাদা পার্ট থাকতে পারে না? সেইটাই বলতেছি, যে আমরা যখন ল্যান্ডিং পেজ বলতে আসলে এক পেজের ওয়েবসাইট যদি হয়, অনেক ওয়েবসাইট দেখবেন হচ্ছে এক পেজের ওয়েবসাইট হয়। আমরা দেখতে পারি, যেমন হচ্ছে থিম ওয়াগনে গেলে, হ্যাঁ, পোর্টফোলিও হতে পারে এক পেজের ওয়েবসাইট। যেটা মাল্টি পেজের সেটা আলাদা বিষয়, বাট এক পেজের ওয়েবসাইট হলে আহ, আমরা এখান থেকে অনেক টেমপ্লেট আছে। যেমন এইটাও যদি দেখি, যেটা ওই যে স্ক্রিনশট নিয়েছিলাম, আপনি এখান থেকে নিয়েছিলাম, এই অ্যাবাউটে ক্লিক করলাম, দেখেন কি হলো, আস্তে করে আলাদা করে পেজ ওপেন হয় নাই কিন্তু, মানে এই পেজেরই একটা স্পেসিফিক সেকশন হলো। রিজিউমেতে ক্লিক করলাম,
এখানে চলে আসলো। এরপরে সার্ভিসে ক্লিক করলাম, এটাকে বলতেছি ল্যান্ডিং পেজ, মানে এক পেজে ওয়েবসাইট। স্কিলে ক্লিক করলাম, এই ধরনের ওয়েবসাইট আপনাদের যাদেরও লাগবে পোর্টফোলিও হিসেবে। এটা একটা ডিজাইন, বা এর ইউনিক আরও ডিজাইন অনেক আছে। পোর্টফোলিও টেমপ্লেট হতে হবে, আপনি কি কি পারেন, হ্যাঁ আপনি কি কি প্রজেক্ট করছেন, অন্তত ভাইবা দেওয়া, মানে আপনার জবের প্রিপারেশন আগে এরকম একটা পোর্টফোলিও সাইট রেডি করতে হবে প্রত্যেকের। হ্যাঁ, তাহলে কাজ লাগবে যে আপনি কি কি প্রজেক্ট করছেন, এখানে সেগুলোর স্ক্রিনশট দিলেন অথবা লিঙ্ক দিলেন। হ্যাঁ, তারপর ব্লগ থাকলো, ব্লগের মধ্যে জাস্ট 3টা করে কলাম আছে, কন্টাক্ট সেকশন থাকলো। হ্যাঁ, হ্যাঁ, এটাকে বলতেছি হচ্ছে ল্যান্ডিং পেজের ওয়েবসাইট। আমি যখন ক্লিক করতেছি স্পেসিফিক ওই সেকশনে কি চলে যাচ্ছে না, অ্যাবাউটে গেলে অ্যাবাউট, তার মানে এই পুরোটা একটা সেকশন। আমি যদি সোর্স করে একটু দেখি যে অ্যাবাউট মি সেকশন লেখা আছে এখানে, দেখেন তো, এই যে সেকশন, সব সেকশন দেখছেন, অ্যাবাউট, তারপর কি এফসিও, এরপর সেকশনের নাম দিছে কি সার্ভিস, স্কিল, তারপরে প্রজেক্ট সেকশন, ব্লগ সেকশন আছে না, প্রত্যেকটাই হচ্ছে এক একটা সেকশন। এই জন্যে টেমপ্লেটিং করতে গেলে এরকম দেখেন প্রত্যেকটা সেকশন সুন্দর করে রাখছে, এই একটা সেকশন, এরপর একটা সেকশন, আর স্পেসিফিক সেকশনে এই মেনুতে লিঙ্ক আপ করে দেওয়া আছে হ্যাশ দিয়ে। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে অটোমেটিক পাচ্ছে। তো টেমপ্লেটে যখন যাব তখন দেখাবো। তো আপাতত ধরলাম যে এটা আমাদের ব্যানার সেকশন। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই জায়গাতে এটাকে ডিলিট করে দিলাম, আমরা সেকশন নামে কি দিলাম, একটা ডিভ নিলাম, সেকশন আইডি কি দিলাম, ব্যানার। ওকে, আচ্ছা, ব্যানারের পরে যে জিনিসটা দরকার, ধরেন এই জায়গাতে ইমেজ, ধরেন পুরো জায়গা জুড়ে আছে, আমরা কোনটা দেখলাম, একটা টেমপ্লেট দেখি, সব টেমপ্লেটে ইমেজ থাকবে, যেমন এই জায়গায় পুরো এই জায়গা জুড়ে ইমেজ আছে। হুম, তো আমাদের কাজ হচ্ছে, আমাদের গত ক্লাসের আগে বলছিলাম মনে হয় যে টেমপ্লেট কয় ধরনের হয়, লেআউট, ফ্লুইড লেআউট, একটা কি ফিক্সড লেআউট, তাই না? মানে ফিক্স হচ্ছে দেখেন নির্দিষ্ট একটা উইথ আছে, মানে এখানে কিছু গ্যাপ বাদ আছে, এবারে কি জায়গা বাদ দিছে না, মানে একটা নির্দিষ্ট উইথ থাকে ওয়েবসাইটের ডিভাইস উপরে, সেটাকে বলে ফিক্সড লেআউট। আর একটা হচ্ছে ফ্লুইড লেআউট, যেটা হচ্ছে ফুল পেজ, মানে ডিসপ্লে যত বড় হোক ওয়েবসাইটের উইথটাও কি অটোমেটিক পুরোটা কভার করে নেয়। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারি আমরা, দেখেন আমাদের লেখার যদি এইটাই যদি ডিজাইন করতে চাই, ধরুন আমরা এই ডিজাইনটাই করব, কথার কথা এই ডিজাইনটাই করব। এখন এই ডিজাইন করতে গেলে এখানে দেখেন কন্টেন্টটা এই বরাবর আছে না, ইমেজ কিন্তু পুরোটাই আছে, বাট হচ্ছে কন্টেন্ট আছে একটা নির্দিষ্ট উইথ জুড়ে। তো আমরা যেটা কাজ করতে পারি, আমরা একটা ডিভ নিব, ডিভের নাম দিব হচ্ছে কি কন্টেনার, কি দিব, ক্লাস কন্টেনার। ওকে, দেন হচ্ছে এখানে ব্যানারের যে বাকি কাজগুলো আছে, যেমন হচ্ছে ব্যানার কন্টেন্ট, কি দিব, কন্টেন্ট। ওকে, এরপর ব্যানার কন্টেন্টের মধ্যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেই ধরনের তথ্য ধরেন এখানে দিলাম, এক্সপার্ট কনসালটেন্ট, এটা একটা দিচ্ছে তারা, তো এইটাই ধরেন আমরা দিলাম একটা ইস ওয়ান। ওকে, ইস ওয়ান দিলাম। দেন হচ্ছে তারা কি রাখছে, একটা প্যারাগ্রাফ রাখছে, আর দুইটা কি দিছে, বাটন দিছে। ঠিক আছে, আমরা তাহলে প্যারাগ্রাফও ঠিক না, বাট এটা হচ্ছে এইচ ফোর হতে পারে, লেখাটা একটু বোল্ড না, তাহলে আমরা হেডিংটাকে ইউজ করবো এইচ ফোর, এইচ ফোর দিলাম। ওকে, এই হচ্ছে অবস্থা। এরপর কি আছে, দুইটা বাটন আছে, তাহলে এখানে দুইটা বাটন যেহেতু একসাথে আছে, আমরা একটা কাজ করতে পারি, বিটিএন র্যাপার। ওকে, দুইটা বাটন আছে তাই তো, এই একটা বাটন, এই একটা বাটন, তাহলে বাটন, বাটন মিনস আসলে তো অ্যাঙ্কর লিঙ্ক নাকি, বাটন মানে তো লিঙ্ক এখানে আসলে, বেশি বাটন ট্যাগ নিলেও নিতে পারতাম, বাটন নামে কি একটা ট্যাগই আছে, বাট বাটন ট্যাগ নিলে তো আর লিঙ্কে কাজ করবে না কবে। তো এই অ্যাঙ্করটাকে কি বানাইতে হবে, বাটন বানাইতে হবে। ওকে, তাহলে আমরা এখানে রিড মোর আর হচ্ছে কন্টাক্ট আস, দুইটা বাটন আছে, তাহলে এখানে দিলাম হচ্ছে রিড মোর আর হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট। এই হচ্ছে অবস্থা। এখন এই জিনিসটাকে আমরা যদি এখন রান করি লাইভ সার্ভারে, আলটিমেটলি জাস্ট স্ট্যাটিক কন্টেন্ট, কিচ্ছু না। এদের মতো হয়েছে, হ্যাঁ, কিছুই হয় নাই, লেখা বড় হয় নাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে, ভালো কথা, বাট জাস্ট এই অবস্থায় আসছে। এখন এটাকে কাস্টমাইজ করতে হবে। আর ডিফল্ট কি আসছে দেখেন, মার্জিন প্যাডিং আসছে না, আবার এখানে বাই ডিফল্ট ফন্ট পাইছে, এদের ফন্টটা দেখেন কত সুন্দর, হ্যাঁ। তো ফন্ট নিয়েও কাজ শিখবো, আস্তে আস্তে শিখবো। এখানে আমাদের ফন্টের নাম বলে দিতে হবে, ফন্টের যে প্রপার্টি আছে। তো মূল কাজটা হচ্ছে আহ, এইটাকে একটা নির্দিষ্ট উইতে নিয়ে আসা, তাই তো? যেমন এদেরটাকে একটা নির্দিষ্ট উইটের মধ্যে আসে না। ওকে, তো চলেন আমরা এই কাজটাই করি। তো প্রথম কাজ হচ্ছে আমরা সিএসএস তো অলরেডি লিঙ্ক আপ করা আছে, সিএসএসটাকে এখানে নেই। আচ্ছা, গত ক্লাসে আপনাদের বক্স সাইজিং বুঝাইছিলাম, বক্স সাইজিং মানে হচ্ছে প্যাডিং মার্জিন, বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা বুঝাইছিলাম, বুঝাই নাই তাহলে, আচ্ছা বুঝাই, এটা আসে। এইটা খুবই ইম্পর্টেন্ট যখন একটা টেমপ্লেট ডিজাইন করবেন।
জাস্ট ইউনিভার্সাল সিলেক্টর তো বোঝাইছে নাকি স্টার দিয়ে, না সেটা বোঝায় না। ইউনিভার্সাল সিলেক্টর ধরার জন্য স্টার এটা তো বোঝাইছে, এটা তো বক্সে বোঝানোর কথা নাকি, দেখায়নি আপনাদের, বুঝাইছি না? আচ্ছা না হলে আবার বোঝাইছি, সমস্যা নেই। ডট বক্স। আচ্ছা, এই প্যারাগ্রাফটা ধর একটা নির্দিষ্ট আমি লাইভে করি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই বক্স নামে একটা ডিপ নিলাম, ডিপের ভিতর কি আছে, কন্টেন্ট আছে। ওকে, পুরোটা ডিপ যদি ব্লক এলিমেন্ট পুরো জায়গায় নিছে। ওকে, তো এটার একটা উইথ দিলাম, ধরেন হচ্ছে 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল। আচ্ছা, 200 আর একটু ছোট করে দিই, 150 পিক্সেল, এখানেও আমি 150 পিক্সেল। আচ্ছা, এই জায়গাতে কি ঘটনা ঘটলো? আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না, এই তো। আচ্ছা, কালার সাদা করে দিই, এখন দেখা যায়? বা সাদা দিলে তার নিচে টুকা দেখতে পারবেন না, একটা প্রবলেম না? হ্যাঁ? আচ্ছা, এটা বুঝাইছি আমার মনে হয়, আমি, আপনারা বুঝে ভুলে গেছেন। আচ্ছা, যাই হোক। এখন এই যে কন্টেন্টটা কি হলো, কন্টেন্টটা অতিরিক্ত, আপনার ঘরের জায়গা হচ্ছে 150 বাই 150, বাট কন্টেন্ট বেশি, ঘরে জায়গা নাই। আচ্ছা, ভালো কথা। তারপরে তো আমার মূল কাজটা হচ্ছে এই কন্টেন্ট কি চারিদিকে প্যাডিং দিতে হবে, প্যাডিং দিতে হবে না? তো প্যাডিং দিলে এখন কি হবে, ঘটনাটা ঘটবে যে আমি যখন প্যাডিং দিব, এন্ড এই যে বাইরে যেটা আছে এটাকে বন্ধ করার জন্য কি প্রপার্টিজ করতে হয় বলেন, কার মনে আছে? ওভারফ্লো, ওভারফ্লো হিডেন অথবা স্ক্রল। হিডেন করলে বাইরে থেকে আর দেখা যাবে না, ঘরের ভিতরে যা আছে দেখা যাচ্ছে না। আর যদি স্ক্রল দেই, অন্তত সেখানে সে তার মতো করে কি কন্টেন্টটা দেখতে পাবে। আর আপাতত আমি হিডেন রাখলাম বোঝার জন্য, আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে এটা। এখন কন্টেন্টের এখানে কোনো প্যাডিং আছে? এটা সাদাই দিই আপাতত। এই যে কন্টেন্টে কোনো জায়গা আছে, মানে একবারে বরাবর আছে না, তাহলে কি করতে হবে, প্যাডিং দিতে হবে না? তো এখন যখন আমি এখানে প্যাডিং দিব, হ্যাঁ, প্যাডিং দেওয়ার সাথে সাথে কি ঘটনাটা ঘটবে, প্যাডিং 10 পিক্সেল, একটু ভালো করে দেখেন তো কি হলো, জায়গাটা বড় হয়ে গেল না? মানে আপনার যে ঘরের জায়গাটা দেখেন, একটা আরো ভালো করে দেখেন, তার নিজের সাইজ তো 150 বাই 150, কিন্তু বাট প্যাডিংটা এখন কিনছে বাইরে যা চলে যাচ্ছে না। তাহলে আমি যখন একটা লেআউট বানাবো, তাহলে আমার পাশে তো আরেকটা ডিপ থাকতেই পারে, সেও তো প্যাডিং দিবে। এখন একজনের জায়গা যদি আরেকজনের মধ্যে চলে যায়, তাহলে লেআউট ঠিক থাকবে? তাহলে এইটাকে বন্ধ করতে হবে, এইটা বন্ধ করতে হবে। এখন এটা গ্লোবালি বন্ধ করতে পারি, অথবা তার এখানে বলো বক্স সাইজিং, এটা বন্ধ করার জন্য বক্স সাইজিং নামে একটা প্রপার্টি আছে, এটা নাম হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এখন আপনি সারা যতই প্যাডিং দেন এই ঘরের মধ্যেই যাবে, বাইরে আর যাবে না। বুঝাতে পারছি এটুকু? ওকে, তো আমাদের মূল কাজটা হচ্ছে, আমি এটা ক্লোজ দিলাম। আহ, এই যে টেমপ্লেট আমরা নিলাম, দেখেন এখানে বাইট বলে এই কি মার্জিন পাইছেন উপরে নিচে অনেক, হ্যাঁ, এইটা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই ইউনিভার্সাল সিলেক্টর দিব একটা, এটার নাম হচ্ছে স্টার। ওকে, এটার প্রথমে দেবো হচ্ছে মার্জিন কি 0, গত ক্লাসে শিখলাম, এটা মার্জিন 0 দেবো, এরপর কি দেবো, প্যাডিং 0 দেবো। আর একটা জিনিস কি ইউজ করবো বলেন তো, বক্স সাইজিং, বর্ডার বক্স। তাহলে তো সমস্যা নেই, এখন আমার ওই পেজে যত কন্টেন্টই নেই, যে সেকশনে নেই, তাদের প্যাডিং দিলে তাদের নিজস্ব জায়গার মধ্যে প্যাডিং হবে, এখন আর কোনো প্রবলেম নাই। এখন ঠিক আছে, কোনো ইয়া নাই। তো পুরো জায়গা জুড়েই দেখেন এখন এই অবস্থা আছে, ভালো কথা। এখন বাট এটা তো আমার এরকম সুন্দর করতে হবে, মাঝখানে নিতে হবে, এটার উপরে নিচে প্যাডিং হবে, হবে না? উপরে নিচে এটার যেমন জায়গা পাইছে এটা করতে হবে, এটা নিচে জায়গা আছে। তো আমরা প্রথম কাজটা হচ্ছে তাহলে এটাকে সেন্টার মিডিলে নিয়ে আসা, অথবা নির্দিষ্ট উইটের মধ্যে নিয়ে আসা। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড শিখতেছি, শুরুতেই চলেন আমরা এই সেকশন নামে, যে এই যে সেকশন দেখেন, এই যে পুরোটা হচ্ছে ব্যানার সেকশন, এই যে ব্যানার। তো ব্যানার সেকশনের এখানে একটা কাজ করলাম, এটা যেহেতু আইডি নিছি, আইডি নিছি, এটা আইডি তো নিছি নাকি? ওকে, তাহলে আইডি লিখে হ্যাশ। ওকে, এখানে বললাম যে ব্যাকগ্রাউন্ড অথবা হচ্ছে লাইট গ্রে, দেখা যায় কিছু? হ্যাঁ? আর এইটাই নিলাম, আপাতত এখন নিলাম। তো এই সেকশনে তো কোনো প্যাডিং ট্যাডিং নেই, ধর আমরা বললাম প্যাডিং 20 50 পিক্সেল, আপাতত কি নিলাম, উপরে নিচে নিলাম। ওকে, অ্যান্ড লেফট রাইটও নিতে পারি। এখন কতটুকু নিলে সেন্টার হবে এটা তো অ্যাকুরেট না, হবে? হবে না। তো আপাতত আমরা এখানে প্যাডিং উপরে নিচে রাখলাম, ধরেন কথার কথা। তাহলে এখানে টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 0। এটা জাস্ট উপরে নিচে জায়গায় নিলে একটু। আচ্ছা, তো এই কোডটাকে রাইট বাটন ক্লিক করে কি করব, কপি রোল। যাতে আমি সিএসএস তো এখনো লিখিনি, এটা লাইভে কোড লিখতেছি, কারণ রিফ্রেশ দিলে কোড কিন্তু ভ্যানিশ হয়ে চলে যাবে। তাহলে কপি রোল করলাম, এই জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে সেকশন হ্যাশ ব্যানার, যেহেতু অলরেডি আইডি ধরছেন, এটা তো দরকার নেই, ব্যানার এটা। এতটুকু তো বুঝতে পারছি আমরা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ পরে আসতেছে, এইটাকে আমরা এখন মিডিলে আনবো। সেটার জন্য যেহেতু আমরা একটু আগে শুরুতে বলছিলাম যে একটা ওয়েব পেজের নির্দিষ্ট কি থাকে, উইথ থাকে নাকি?
তো আমরা যে কন্টেনারটা নিলাম, এই যে ভিতরে যে কন্টেনার নিছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড লাগবে পুরোটা, এই জন্য কি আমি ব্যানারটাকে বাইরে নিছি আর কন্টেনারটাকে কি ভিতরে দিছি। তাহলে কন্টেনার নামে যে ডিভ আছে, আর এখানে বডি নামে যেটা একটা আছে, এটা একটা কাজ করতে পারেন, বডির ডিফল্ট ফন্ট সাইজ দিয়ে রাখতে পারেন। ফন্ট সাইজ কারণ আমি দিলাম কি 16 পিক্সেল। আমি আমার ওয়েব পেজে কোন টাইপের ফন্ট ইউজ করব, হ্যাঁ, কোন টাইপের ফন্ট ইউজ খুব ইম্পর্টেন্ট, মানে আমার থিমে আমি কি ফন্ট, এই ফন্টের জন্য আমরা একটু পরে আসবো, হয়তো ফন্ট নিয়ে শিখবো কাজ, ফন্টের ব্যবহার, গুগল ফন্ট, কাস্টম ফন্ট কেন ইউজ করা হয়। তো একটা টেমপ্লেটে টাইপোগ্রাফি বলা হয়, ফন্ট মানে হচ্ছে টাইপোগ্রাফির ব্যবহার, টাইপোগ্রাফি বলা হয়। তো এই টাইপোগ্রাফিটা যদি আসলে ঠিক মতো না হয়, তাহলে কি ইউআইটাও সুন্দর হবে না। তো কোন ফন্ট আমি ইউজ করবো সেটা হচ্ছে ডিপেন্ড করা হচ্ছে কি আমার থিমের উপরে। একটু আগে আপনাদের যে টেমপ্লেটটা দেখালাম, দেখেন এখানকার লেখাটা যেরকম, এই যে রেস্টুরেন্টের সাইড, এই লেখাটা কি স্টাইলিশ ফন্ট না? আবার যখন অন্য কোনো একটা কর্পোরেট সাইট দেখতেছি, তার ফন্টটাকে একটু অন্যরকম, তো ওখানে তো আমি স্টাইলিশ ফন্ট দিব না। তো এটা হচ্ছে ডিপেন্ড করে আসলে কোন টাইপের থিম বানাচ্ছে তার উপরে। তাহলে ফন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফন্টের ক্লাসে পরে আসবো, আপাতত যেটা করতে পারি, আমরা এখানে একটা ফন্টের নাম দিলাম, যেমন আমাদের মেশিনে এরিয়াল অথবা হ্যাভেলটিক, এরকম এরকম মেশিনে তো আমাদের থাকে, বাই ডিফল্ট উইন্ডোজ থাকে এরিয়াল ফন্ট ইনস্টল করাই। তো এই যে সেন্স সেরিফ কেন বললাম, সেরিফ কেন বলা হয়, এটা পরে আসবো। আপাতত একটা ফন্টের নাম দিলাম, এই ফন্টটা আমার মেশিনে আছে, আবার আপনার মেশিনে না থাকলে কিন্তু আবার এই ডিজাইন পাবে না, মানে এই ফন্টে অন্য ফন্ট অটোমেটিক নিয়ে নেবে, ব্রাউজার কি করবে তখন। তো দেখেন এখন ফন্ট পাইছে না, এই ফন্টটা কি একটা একটু রিডেবল ফন্ট না? আগের যে ফন্টটা ছিল, দেখেন আগের ফন্টটা ছিল হচ্ছে টাইম নিউ রোমান টাইপের, মানে সেরিফ করতে। এটা যদি বন্ধ করে দেই, কি অবস্থা, এই হচ্ছে এটা। আর আমি যখন এরিয়াল বা হ্যাভেলটিকে দিচ্ছি, এটাকে বলে সেরিফ করতে। এখন ফন্টটা কি আগের থেকে ভালো না? আগের থেকে ওকে, এতটুকু মনে হয় বুঝতে পারছেন। 200% জুম করে রাখছি, এই জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, ফন্ট দিলাম, সবই ঠিক আছে। এখন আমরা ব্যানারও নিয়ে রাখছি, ব্যানারে এখানে কি করলাম, ব্যানারে ব্যাকগ্রাউন্ড দিলাম। আমাদের মূল কাজটা হচ্ছে এখন এই যে কন্টেনার একটা নির্দিষ্ট জায়গার মধ্যে নিয়ে আসে, এটাকে কি করা, যে আমি যত ওয়েব পেজ বানাবো প্রত্যেকটা কন্টেনার সব জায়গায় ইউজ হবে, প্রত্যেকটা সেকশনে কি হবে, কন্টেনার ইউজ হবে, প্রত্যেকটা সেকশনে কি হবে, কন্টেনার সেকশন ইউজ হবে। তো ধরেন এখানে, তাহলে কন্টেনার নামে যে টিপটা নিলাম, এটাকে ধরলাম এখানে, এইটার আমরা উইথ পার্সেন্টেজে দিতে পারি, যেমন 80% বলতেছে, তার মানে কি হবে, পুরা ডিসপ্লের 80% দেখা নেবে। আমরা আবার যখন বুটস্ট্র্যাপ শিখবো, তখন এই কন্টেনারটা, ধরেন এখানে আপনি 1000 পিক্সেল নিলেন, অথবা বুটস্ট্র্যাপ যেটা ইউজ করে 1170 পিক্সেল মিডিয়াম ডিভাইসের জন্য। আমরা রেসপন্সিভ ডিজাইন যখন শিখবো, তখন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ডিভাইসের রেজলিউশন বিভিন্ন রকম না। তো সেটা ধরে কাজ করতে গেলে এই বুটস্ট্র্যাপের কন্টেন্ট নামে যখন আপনি ক্লাস ইউজ করেন, দেখবেন যে বুটস্ট্র্যাপের কন্টেন্টের নামে একটা ক্লাস আছে, যেটা হচ্ছে নির্দিষ্ট উইথ বোঝায়। এইটা আবার ডিপেন্ড করে ডিভাইসের উপরে। ছোট ডিভাইসে গেলে কন্টেন্ট তার এত বড় থাকবে না, থাকবে, আমাকে তাহলে কন্টেন্টের সাইজ ছোট করতে হবে না। তো আপাতত ধরলাম আমরা এটাকে মিডিয়াম ডিভাইস বা আমরা ডেস্কটপ যারা ইউজ করি তাদের জন্য কন্টেনার উইথ এটা পারফেক্ট মোটামুটি। এইটা দেওয়াতে কি হলো, কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, মানে আমার ক্লাসের নাম হয়তো ভুল করছি আমি, কন্টেনার। আচ্ছা, পরিবর্তন হয়েছে বাট বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে এটা পুরো জায়গা জুড়ে নাই। একটু ভালো করে দেখেন, এই হচ্ছে কন্টেনার, দেখা যাচ্ছে, এই যে হালকা যে গ্রে কালার, এই যে এই পর্যন্ত আসতেছে, এইটা হচ্ছে কন্টেনার, এই হচ্ছে কন্টেনার। বাট কন্টেনারটাকে মিডিলে আসছে, মিডিলে আসছে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, আপাতত বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এখন তো বোঝা যায় নাকি, এটা হচ্ছে কন্টেনার। বাট এটা সেন্টারে আসতে হবে না, সেন্টার আনতে, সেন্টার আনতে গেলে কি করতে হয়, মার্জিন 0 অটো, কি বললাম, 0 অটো। ওকে, আমার কন্টেনার নেওয়া ঠিক আছে, বাট কন্টেনার পর একটু প্যাডিং দরকার নাই পারে, লেখা উপরে নিচে না দিলে লেফট রাইটে প্যাডিং দরকার না। তাহলে এখানে আরেকটা কাজ করব, প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল। এই বুটস্ট্র্যাপ ক্লাসে ব্যাকগ্রাউন্ডটা নাই, তখন ব্যাকগ্রাউন্ড ফালাই দিলাম। এই হচ্ছে আপনার কন্টেনার। ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া হয়তো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে কন্টেনার, ডিফল্ট অবস্থা কি প্যাডিং থাকতেছে 15, এপারেও কি থাকতেছে 15। এই ক্লাসটা আমরা যে কোনো সেকশনে কি করবো, সেকশন নিব, তারপরে কন্টেনার নিব। আমি যখন লেআউট শিখাবো তখন দেখবেন সেকশন, কন্টেনার, রো, কলাম, এই 3টা স্টেপে 4টা স্টেপে আসবে। তাহলে আপাতত কন্টেনার শিখলাম, যে কন্টেনার মানে একটা নির্দিষ্ট উইথ থাকবে, সেটা হোক আমরা 1170 পিক্সেল ধরলাম। হুম, আর এটা তাহলে ব্যাকগ্রাউন্ড আপাতত দরকার নেই এখানে, এটাকে ফালাই দিলাম, এই ক্লাসটাকে কপি রোল দিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড আমার লাগতেছে না। এই হচ্ছে কন্টেনারটা।
আপনি নতুন যখন আবার একটা সেকশন নেবেন তার কি করবেন, সেকশন আইডি দিবেন, তারপর কি নেবেন, কন্টেনার নেবেন। তারপরে আপনি এটার ভিতরে কলাম কলাম সিস্টেম যদি এখনো যায় নাই, পরে শিখাবো। বাট কন্টেনারটা কমন। আমি যদি একটু দেখাই যে গেট বুটস্ট্র্যাপে গেলাম, বুটস্ট্র্যাপে শিখাচ্ছি না, জাস্ট বোঝার জন্য দেখাচ্ছে যে গেট আমরা কন্টেনার ক্লাসে গেলে কি আসে। এই যে বুটস্ট্র্যাপে কন্টেনার নামে কি থাকে, একটা ক্লাস থাকে। এই ক্লাসের আবার কি আছে, অনেক কটা ভেরিয়েশন আছে। আপনারা যখন রেসপন্সিভ ডিজাইন শিখবেন, একই কন্টেনার দেখেন এখানে কি আছে, 1140, 960। এটা হচ্ছে এই যে ডিসপ্লে আছে না, রেজলিউশন ধরে করছে। এই জায়গাতে আপনারা এই মিডিয়া করে যখন শিখাবো আরো বুঝতে সুবিধা হবে। এখানে তারা কন্টেনার আবার ক্যাটাগরি করছে, কন্টেনার এস এম, এমডি, এলজি, এক্সেল, ডাবল এক্সেল, ফ্লুইড। এইগুলো কি এক একটা ডিভাইসের সাইজ। স্মল মানে কি, এস এম মানে হচ্ছে স্মল ডিভাইস, মানে যেসব ডিভাইসের রেজলিউশন কি ছোট, যেমন মোবাইল হতে পারে। আবার কিছু ডিভাইস আছে মিডিয়াম, ট্যাবলেট, হ্যাঁ। আবার লার্জ, এলজি মানে কি বোঝায়, লার্জ ডিভাইস বোঝায়। এক্সেল এক্সট্রা লার্জ নাকি, তারপরে ডাবল এক্সেল মানে এক্সট্রা এক্সট্রা লার্জ এরকম। আচ্ছা, তারপরে বলতেছে ফ্লুইড, ফ্লুইড মানে ওই যে বললাম যে ফুল উইথ, সবসময় এটার উইথ কি 100%। তো আমরা যে কন্টেন্টটা নিছি এই কন্টেন্টটার রেজলিউশন হবে মিডিয়া করে আসে না, মানে এরা দেখেন এই একই জিনিস কন্টেনার আমি ক্লাসটা 576 হচ্ছে কোন কোন ডিভাইস, আমি বলে রাখি যে কোন ডিভাইসের রেজলিউশন যদি 576 এর নিচে, এই চিহ্ন বুঝি, লেস দেন সাইন, লেস দেন জাভাস্ক্রিপ্টে গেলে একটু বুঝবে, লেস দেন গ্রেটার দেন সাইন প্রোগ্রামিং করতে গেলে বুঝবে। তো এই জিনিসটা বলছে যে যদি স্মল মানে 576 এর নিচে হয় তাহলে কন্টেনার অটোমেটিক কি হয় 100%, মানে পুরো জায়গাটা নিয়ে নেবে ভালো। আর যদি এটা রেজলিউশন 576 উপরে হয় তখন কত হবে, 540। এরপরে যদি 768 এর উপরে হয়, 68 অথবা 68 এর উপরে কত, 720 পিক্সেল। এরপরে যদি এটা 992 থেকে শুরু হবে, তার উপর পর্যন্ত কত, 960। এরপর এক্সট্রা এক্স লার্জ বলতেছি আমরা, এক্সট্রা লার্জ কত, 1140। এটা আবার কি 1399 পর্যন্ত সাপোর্ট করবে। 1400 হলে তো আবার কি হয়ে যাবে, 1320 হয়ে যাবে। তো এগুলো প্র্যাকটিক্যালি আরো দেখাবো রেসপন্সিভ যখন কোয়েরি লিখবো তখন। তো আপাতত আমরা কি দিলাম, একটা লার্জ ডিভাইস ধরে আমাদের কন্টেন্ট উইথ কত দিলাম, 70, ধর 40 দিলাম। আগের আগের ভার্সনটা আরো 40 ইউজ করতো, 70 ইউজ করতো, এখন আপাতত 1140 দিলাম, মানে এটা হচ্ছে। তো এই হচ্ছে আমার কন্টেনারের কাজ। আসছে মিডিলে। আপনি আবার যদি নতুন একটা সেকশন নেন, কথার কথা, মানে অ্যাবাউট দিলাম, অ্যাবাউট সেকশন স্টার্ট, এভাবে কাজ করতে হবে, হ্যাঁ। তো আমাদের কাজ কি দিতে হবে, একটা সেকশন নিতে হবে। সেকশনের আইডি কি হবে, আইডি অ্যাবাউট, এরপরে জাস্ট কন্টেনার। এরপর আপনি এখানে যা ইচ্ছা তাই নেন, কি নেবেন, কলাম নেন, কন্টেনার, বাট আবার কি অটোমেটিক কাজ হয়ে যাবে না এখানে। মানে এখানে আমি প্যারাগ্রাফ দিলাম, ধরেন একটা টিপে ক্লোজিং বাদ করছে, দেখি। তো এখন যা দেখেন তো, এই সেকশন এই বরাবরই আসলো না, কারণ কন্টেনার তো কমন ক্লাস। তার মানে যে সেকশনে যাব কি হবে, এরকম কাজ হয়ে যাবে। আরেকটু কাজ করতে পারেন আপনি, এই যে কন্টেনার প্রত্যেকটা সেকশনকে উপরে নিচে প্যাডিং দরকার না, মানে একটু তো জায়গা দরকার। আপনি যে সেকশনটা নিলেন, ধরেন এই সেকশনের এই যে অ্যাবাউট সেকশন নিলেন, এটারও আমি দেখাচ্ছি কিভাবে কাজ করব। হ্যাশ অ্যাবাউট কি হবে, অ্যাবাউট, তাহলে এইটার একটা বিজি কালার দিলাম, মানে ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রিন বা লাইট কোন ধরনের, এটা দিলাম, ওকে। আসছে, এটা হচ্ছে পুরোটা জুড়ে আসছে কিন্তু, মানে পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড আসছে, এটা তো বুঝতে পারতেছি, ওকে। সেম আরেকটা সেকশন যদি নেন, মানে এটাকে কপি করলাম, এইটার নাম দেওয়া দিব হচ্ছে অ্যাবাউটের পরিবর্তে সার্ভিস দেই, আমি কি কি সার্ভিস দিই সেটা দিলাম। তাহলে এখানে এটা কি করলাম, এসিআর সার্ভিস। এইটারও ধর অন্য একটা কালার দিলেন আপনি বোঝার জন্য। আসছে, সব কিন্তু এক অ্যালাইনমেন্টে আসতেছে এখন, ঠিক আছে। বাট প্রত্যেকটা জায়গার এখানে কোনো এই সেকশনের কোনো প্যাডিং দিছি আমি, প্যাডিং দিলে বেটার হতো না। তাহলে এখন আমি এখানে বলতে পারি যে প্যাডিং, আমরা প্রথমটার প্যাডিং দিছিলাম কোথায়, এই যে এইটার দিছিলাম, ব্যানারে প্যাডিং দিছিলাম না, ব্যানারে। বাট এটার প্যাডিং নেই, তার উপরে নিচে 20 পিক্সেল, আবার বললাম হচ্ছে প্যাডিং 20 পিক্সেল। তাহলে একই ক্লাস কয় জায়গায় বললাম দেখেন, এখন মোটামুটি একটু জায়গা ছাড়ছে নাকি। তাহলে আরো প্যাডিং দিলেন, এখানে 20 পিক্সেল আছে না, এইটাকে আমি একবারে ধরে না 120 দিলাম, কথার কথা, যদি এত লাগবে না। আসছে, কয়টা সেকশন হলো, ব্যানার, অ্যাবাউট, সার্ভিস, আসছে। তো
এত প্যাডিং তো হবে না, প্যাডিং হচ্ছে নির্দিষ্ট, কারণ এটার ভিতরে কন্টেন্টে প্যাডিং থাকবে, জিনিসটা তাহলে আরো বেশি বড় হয়ে যাবে। তো ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে এভারেজে 60 পিক্সেল, কত দিলাম, 60 দিলাম, ঠিক আছে। এবার মোটামুটি ঠিক আছে। তাহলে এই যে সেকশনগুলো আসতেছে, আমি এখন মেনু বানালে সেকশন ওটা আসতেছে একটু পরে। আপাতত এই কন্টেনার বা সেকশনের বিষয়টা হচ্ছে এতটুকু ক্লিয়ার। একটা টেমপ্লেট যখন ডিজাইন করব, এভাবে আলাদা আলাদা সেকশন হবে। ব্যাকগ্রাউন্ড কালার এরকম হবে, বিষয়টা এরকম না, কালার এরকম থাকবে না আসলে, এরকম তো আসলে কালার ইউজ করে না, যেটা বোঝার জন্য দিলাম যে সেকশনটা আলাদা আলাদা সেকশন। ওকে, তো চলেন এখন আমরা ব্যানারের কাজটা আগে করি। ব্যানারের কাজটা আমার মনে হয় কন্টেনার বিষয়টা বুঝছি এখন। কন্টেনার নির্দিষ্ট জায়গা ধরে আসছে। আমরা গত ক্লাসে ন্যাপ বানাইছিলাম, তাহলে ন্যাপটাও বানায় ফেলাই দিই। একটা টেমপ্লেটই বানাচ্ছি এখন, তাহলে এখানে হচ্ছে কি দিব, ন্যাপ নাকি, ন্যাপ স্টার্ট ন্যাপ। তাহলে প্রথম কাজটা কি নেওয়া, ন্যাপ নামে অথবা ডিজিটাল ন্যাপ যেহেতু ব্লক, তাহলে এখানে ইউএল, ইউএল এর ভিতর কি আছে, এলআই, এলআই এর ভিতর আবার কি অ্যাঙ্কর ট্যাগ। তো এখানে আমরা দিলাম হচ্ছে হোম, এরপরে হ্যাঁ শুধু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে পারেন, বাট বেস্ট হচ্ছে এইটা নিয়ে কাজ করা, অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট। ওকে, এই তো আসলো, আসছে। তাহলে এটাকে একটা কি কাজ করতে হবে, ইউএলটাকে পুরো কন্টেনার মধ্যে নেওয়া দরকার না এখন। তাহলে এখানে ডট কন্টেনার, এরপরে দিয়ে দিলাম, তাহলে কাজটা কি হলো, একবার এলানো ঠিক হলো। ওকে, এখন ন্যাব নিয়ে আপনি কাজ করেন, তাহলে এই কাজটা অলরেডি শিখছি, কারণ আমরা ন্যাবের সিএসএস লিখবো, কি দেবো, ন্যাব সিএসএস কত ক্লাসে শিখেছিলাম না। তাহলে ন্যাবের হচ্ছে একটা কাজ করে, ন্যাবের হচ্ছে একটা বিজি কালার দিয়ে, ধরুন হচ্ছে ব্ল্যাকে দিলাম, কথার কথা, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ড কি হলো, ব্ল্যাক কালার হয়ে গেল। ওকে, দেখা যাচ্ছে না, ভালো কথা, সমস্যা নাই। এরপর কি আছে বলেন তো, ন্যাবের এখানে একটা গ্লোবাল ক্লাস দেওয়া উচিত, যদি অন্য জায়গায় আবার ইউজ হয়, তাহলে এখানে ক্লাস হচ্ছে মেনু নাকি, মেন মেনু বা মেনু যেটাই বলেন আপনাদের ইচ্ছা, তাহলে এটা হবে হচ্ছে, এই তো এতটুকু তো বুঝছি নাকি। এরপরে কি ছিল মেনুর ভিতরে, অথবা এইটা দিব না, এটা এইটাকে দিব হচ্ছে ইউএল এ কি দিব, ক্লাস হচ্ছে মেনু, আর এটাকে দিব হচ্ছে ন্যাপ বার, কি দিলাম, ন্যাপ বার, তাহলে এটাকে দিলাম হচ্ছে ন্যাপ বার ডট, সরি, আর মেনু ধরে এখন আমরা কাজ করব, ডট মেনু, মেনু মানে হচ্ছে ইউএল নাকি। আচ্ছা, ইউএল এর ভিতর কি আছে, এলআই, এলআই এর ভিতরে এ, সরি, এ, এর আবার কি হবে, হোভার হবে, এই তো। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে কি করা, ইউএল বা হচ্ছে মেনু হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দাও, শর্টকাট শিখেছিলাম গত ক্লাসে, ফ্লোট করতে পারতো, আমরা জাস্ট কি বলো ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্সের কাজ আরো শিখবো সামনে, এই লাই লাগবে না। ওকে, আর এর ভিতর কি আছে, লেখা আছে নাকি, তাহলে এটার কালারটা আপাতত আমরা সাদা রাখার কথা, যেহেতু বাগ দিছি। আর এই ইউএল এর কি লিস্ট স্টাইল, না না না। তো মোটামুটি এখন দেখেন একটা মানে আসছে। তাহলে অ্যাঙ্কর ট্যাগের এখন ফন্ট সাইজ আন্ডারলাইন উঠে দিতে হবে, কি দিতে হবে, তাহলে এখানে আমরা এটাকে প্রথমে হচ্ছে ডিসপ্লে ইনলাইন কি করতে হবে, যাতে আমাদের ইনলাইন এলিমেন্ট ব্লক করে নিতে হবে না, তো ডিসপ্লে হবে কি ইনলাইন ব্লক, কি হবে ইনলাইন, না হলে প্যাডিং কাজ করবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, ফন্ট সাইজটা বড় করলাম, আসছে। আচ্ছা, এরপরে কি দিব, প্যাডিং দিব, তাহলে উপরে নিচে প্যাডিং দেন, প্যাডিং 10 পিক্সেল, আর এদিকে দিলাম হচ্ছে 15 বা 16 পিক্সেল, যেটা দেন, জায়গা ছাড়ছে না, এই তো। আর আন্ডারলাইন কি করতে হবে, আন্ডারলাইন উঠে যাওয়ার কোন প্রপার্টি, টেক্সট ডেকোরেশন কি, না, এই তো হয়ে গেল। তাহলে এইটাকে এখন আমরা এটার হোভার কি দেবো, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, বিজি, আর রেড দিলাম, কথা কথা, আপনার আপনার মতো বানায় নিয়ে, হয়েছে না মেনু, এই তো মেনু। তাহলে এখানে জাস্ট অ্যাবাউট হোম সার্ভিস কন্ট্যাক্ট, তো আরেকটা সেকশন তাহলে বানাই দিই, যেহেতু আমার মেনু সাইটটা আসে, তাহলে একটা সেকশন বানায় ফেলা দেন। এই সেকশনটা কপি করেন, এটাকে কপি করলাম, কপি করে এটার নাম দিয়ে দিলাম কি, কন্ট্যাক্ট নাকি, কন্ট্যাক্ট সেকশন, এটা হবে আসলে contact। মানে এভাবে কমেন্ট আউট করলে কি হবে, আপনার কোডের রিডেবিলিটি বাড়বে, তাই নাকি, মানে কোথায় কোনটা শেষ হয়েছে আর শুরু হয়েছে, এটা আপনি যখন অন্য ডেভেলপার আপনি কোডটা দেখবে, তাহলে এই কোডটা কি হলো, আমি
সেকশন অফ করলে বুঝতে পারতেছি যে এখান থেকে ন্যাপ শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আবার এখানে ব্যানার শুরু হয়েছে, এখানে এসে ব্যানার শেষ হয়েছে, আবার নতুন একটা সেকশন হয়েছে। এইভাবে কমেন্ট আউট করে কাজ করতে হবে। কমেন্টের এই হচ্ছে ব্যবহার। আচ্ছা, এখন মোটামুটি আমার এই হচ্ছে অবস্থা। কন্ট্যাক্টের সেকশনে কোনো প্যাডিং দেয়নি। আচ্ছা, এই যে এইটারও তো প্যাডিং দেয়নি, প্যাডিং দিছি। তাহলে এই যে প্যাডিং আপনি 3 জায়গায় বললেন, এটারও প্যাডিং বললেন, এইটারও প্যাডিং বললেন, তাহলে একটা কাজ করতে পারতাম না, কমন একটা ক্লাস বানাতে পারতাম না আমরা। সেই 4 জায়গায় একই প্যাডিং যদি 4 জায়গায় ইউজ হয়, 4 বার না ইউজ করে একটা কাজ করা যেতে পারতো এখানে। ডট সেকশন প্যাডিং কি নিলাম? এই ক্লাসটা এই যে 60 পিক্সেল, এটাকে কাট করে দিলাম। এখানে এটা দরকার নাই, এইটারও। জাস্ট এখন এই ক্লাসটা কি করব, প্রত্যেকটা সেকশনে ধরাই দেব। কোনটা? ডট সেকশনটাকে আমরা এই যে সেকশনের আইডি নিচে এখানে একটা কি নিতে পারি, ক্লাস নিতে পারি না? ক্লাস এটা দিলাম। একটাই কাজ সব জায়গায় হয়ে যাবে এখন। মানে এটার মধ্যে কি নিলাম? ক্লাস। একটু বুদ্ধি খাটায় কাজ করতে হবে। সিস্টেম যেটা, এটার মধ্যে কি নিলাম? ক্লাস সেকশন। ওকে, পরে ম্যানার ক্লাস সেকশন প্যাডিং। ন্যাপবার দিচ্ছি না, ন্যাপবার আপাতত ওই প্যাডিং তো লাগবে না, ন্যাপবার দরকার না। হয়ে গেল না? একই ক্লাস দেয় 4 জায়গায়, 1 2 3 4টা হয়ে গেল আমার কাজটা। বুঝতে পারছি টপিকটা? ওকে, তাহলে আমরা আসলে টেমপ্লেটের যে সেকশনটা হয়, এখন দেখেন যে একটু আগে বললাম যে ল্যান্ডিং পেজ মানে আমার এক পেজের ওয়েবসাইট, এখানে আর এই সেকশনগুলোর মধ্যে অনেক কন্টেন্ট, অনেক ধরনের ডিজাইন আসবে, ইমেজ আসবে, সেটা আলাদা। আপাতত শুধু আমরা এরিয়া বানাইছি, এখন এরিয়ার ভিতরে আমি এখানে কি রাখবো সেটা তো পরের বিষয়। সার্ভিসের মধ্যে তার এরকম এক লাইন কোড থাকবে না, এখানে ব্লক থাকতে পারে, কি কি দিছি একটা টেমপ্লেটে। কন্ট্যাক্টের মধ্যে কি কন্ট্যাক্ট ফর্ম থাকবে, থাকবে না? গুগল ম্যাপ থাকতে পারে। এই যে এখানে ল্যান্ডিং পেজের কথা বললাম না, দেখেন এখানে ক্লিক করলে এখন আমি যখন অ্যাবাউটে ক্লিক করব তখন এই অ্যাবাউটটা চলে আসবে, আমি যখন সার্ভিসে ক্লিক করব তখন সার্ভিসটা এখানে চলে আসবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট। একটু আগে পরে যে টেমপ্লেটটা দেখলাম যেটাতে, তাহলে একটা কাজ করেন যে খুবই সহজ। আপনি এই যে হোম নিচ্ছেন না, হোমের জন্য একটা কাজ করুন। হোমের জন্য তো আমরা কোনো আইডি ধরি নেই আপাতত। এই যে ব্যানারটাকে আমি হোমে ধরাই দিলাম, কি দিলাম? এই যে এখানে ব্যানার নামে যে আইডি আছে, এখানে কি দিবেন? হ্যাশ, এরপরে হ্যাশ অ্যাবাউট। সেকশনের নাম কি ছিল? অ্যাবাউট ছিল না? এই অ্যাবাউটটা নিয়ে এখানে ধরে দিলেন। এরপরে সেকশন সার্ভিস, তাহলে এই সার্ভিস আইডিটা কোথায় যাবে? হ্যাশ হবে এখানে, হ্যাশ এটা। এরপরে আছে কি? কন্ট্যাক্ট না? কন্ট্যাক্টটা যাবে কোথায়? হ্যাশ কন্ট্যাক্ট। এই তো কাজ শেষ, ল্যান্ডিং পেজের কাজ শেষ। রিফ্রেশ দিলাম, অ্যাবাউট আসছে, সার্ভিস। বাট আমার মেনুটা কিন্তু আলাদা যাচ্ছে, বাট প্রতি সেকশনে কি আসতেছে না? বাট এই কাজটা কি অনেক দ্রুত হচ্ছে। এটাকে আবার স্মুথ করার জন্য সিএসএস এর একটা প্রপার্টি আছে অথবা প্লাগইন ইউজ করতে হবে জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট প্লাগইন ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস, বাট হচ্ছে একটা প্রপার্টি বলে মানে ক্লিক করলে আসতেছে, খুব একবারে দ্রুত আসতেছে। এই স্ক্রল বিহেভিয়ারটাকে একটু স্মুথ করতে হবে, ক্লিক করলে যাতে আস্তে করে আসে। তাহলে এটা কাজ করার জন্য একটা কাজ করতে পারি, এইটার এখানে এইচটিএমএল স্ক্রল বিহেভিয়ার, কি বললাম? স্ক্রল বিহেভিয়ার স্মুথ। এইচটিএমএল মানে আমার পুরো এইচটিএমএল বোঝাচ্ছে এই পেজের মধ্যে যেখানে ক্লিক হোক না কেন। দেখি এখন আসলে কোনো ইফেক্ট পড়ছে কিনা, দেখেন তো। আগের থেকে একটু সুন্দর হয়েছে না? আস্তে করে যাচ্ছে না? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের এই সেকশন গুলোতে একটু প্যারাগ্রাফ বাড়ায় দিই, না হলে বুঝতে সুবিধা হচ্ছে না আপনাদের। দেখা যাচ্ছে না এখানে। লরেন্ট 400, এইটাতে লরেন্ট 100, কোনটায় দিলাম? কোনটাকে সার্ভিসে দিই লরেন্ট। আচ্ছা, মোটামুটি এখন আসবে। এই তো অ্যাবাউট স্মুথ হলো না একটু আগে থেকে, মানে আগে তো এক ধাপে সার্ভিসে গেলাম, চলে গেল। আসতেছে আবার, আবার তো মেনু হারা যাচ্ছে। কারণ এটাকে ঠিক করতে গেলে আবার পজিশন শিখতে হবে সিএসএস এর, একটার সাথে একটা রিলেটেড। মানে আমার মেনুটা কি এখন নাই, এখানে উপরে চলে গেছে, তাহলে মেনু নিয়ে কাজ করতে হবে, পরে আসতেছি। তো বাট এই যে কাজটা স্মুথ হলো না আগের থেকে, ক্লিক করলে আস্তে করে উঠতেছে, ক্লিক করলে আস্তে করে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এই কাজটা এই হলো, এই হচ্ছে অবস্থা সেকশন। মানে এই ল্যান্ডিং পেজটা এরকম হয়, মানে আমি যে সেকশনে ক্লিক করব, একটু আগেই তো আপনারা যে পোর্টফোলিওর যে টেমপ্লেটটা দেখলেন, এখানে কোনটা দেখলাম? থিম ওয়াগনে দেখলাম না আমরা? প্রোফাইলের যে পোর্টফোলিওর যে ইমেজটা দেখলাম, এই যে এই ওয়েবসাইটে দেখলাম না?
এই যে আস্তে করে দেখেন আসতেছে না স্মুথ ভাবে। এরকম টেমপ্লেট বানাইতে হবে তাহলে সিঙ্গেল পেজের অ্যাপ্লিকেশন, ল্যান্ডিং পেজ বলা হয় এটাকে, ল্যান্ডিং পেজে। তো এটাতে ক্লিক করলে বাট এদের মেনুটা দেখেন আবার উপর থেকে কি হচ্ছে, ক্লিক করলে উপর ওইটা আবার নেমে যাচ্ছে। তো এইটার জন্য জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট কোড ইউজ করতে পারি, অথবা সিএসএস এর প্রপার্টি আছে, সেক্ষেত্রে পজিশন যদি স্টিকি করে দেই তাহলে হবে। তাহলে আমাদের এই যে ন্যাপ বার যেটা আছে আরেক লাইন কোড লিখে দিলে আমাদের কাজটা হবে। এত সুন্দর হয় না, বাট আমরা কেবল ইয়াটা শিখতেছি যে ক্লিক করলে যে কাজ করে সেই জিনিসটা তো শিখতেছি, ইউআই নাই সুন্দর হলো। তো মেনুটা তো হারা যাচ্ছে, তাহলে মেনুটাকে একটু আপাতত স্টিকি করি। তো যদি ওটা পজিশনের কাজ, তো পজিশনে শেখাবো, আরো ভালো করে শেখাবো, আপাতত একটু শিখে রাখি যেহেতু। আর এই যে ন্যাপবার নামে যে ক্লাসটা আছে, একটা কাজ করি, ন্যাপবার যে ক্লাসটা নিলাম, ন্যাপবার কই, এটা না, ন্যাপবারের এখানে এটার পজিশন, পজিশন আমি বললাম হচ্ছে স্টিকি, কি বললাম, স্টিকি স্টপ, স্টিকি, ওকে, টপ। কখন স্টিকি হবে, মানে যখন উপরে কোনো জায়গা থাকবে না, টপ জিরো হয়ে যাবে, তখনই এটা কাজ করবে। তো দেখি আসলে কাজ করে কিনা। রিফ্রেশ দিলাম, কাজ করছে, মেনু হারাচ্ছে, মেনু কিন্তু হারাচ্ছে না। আচ্ছা, এখন বলতে পারেন তো স্যার এটা তো উপরেই আছে, উপরে তো কিছু নাই। তাহলে একটা কাজ করতে পারেন, উপরে যদি এখানে আরেকটা ব্যানার লোগো থাকতো, আরেকটা এরিয়া থাকতো, দিতেই পারতেন। ধরেন এখানে আমরা আরেকটা নিলাম হচ্ছে টপ ম্যাপ, কি নিলাম, টপ ম্যাপ বার। এখানে হচ্ছে একটা H2 নিলাম, ধর এখানে আমরা লোগোই থাকবে মাই বা মাই প্রোফাইল, কথার কথা। এখন এটা নিচে একটা জায়গা আছে না, এটা কন্টেনার পরে নেবে, লোগো টোগো সেটা পরে। বাট এই যে এখানে কিন্তু জায়গা পাচ্ছে, বাট আমি যখন ক্লিক করলাম কি হলো, টপ যখন জিরো হচ্ছে, মানে মেনুটাকে, মেনুকে জিরো বলে দিছি, মেনুর উপরে যখন জায়গা পাচ্ছে না, এই যে জাস্ট এতটুকু কোড, পজিশন স্টিকি, টপ যখন জিরো হবে তখন স্টিকি হবে। তার মানে আমি যখনই উপরে যাচ্ছে, এই যে উপরে গেলে এটা কি হয়ে গেল, স্টিক হয়ে গেল, আবার যখন উপরে যাচ্ছি, এই হচ্ছে কাজ। এতটুকু বুঝতে পারছি, কোনো জাভাস্ক্রিপ্ট না, কিচ্ছু না, শুধু সিএসএস দ্বারা এই কাজটাকে করা যায়। এই যে সার্ভিসে গেলাম, সার্ভিস অ্যাবাউট, সার্ভিস কন্টাক্ট, আসতেছে, কাজ করতেছে। এই হচ্ছে মোটামুটি একটা ল্যান্ডিং পেজের, আপনারা যে এই যে টেমপ্লেটটা দেখলেন এরকম এতটা সুন্দর হয় না বা এত স্মুথ হয় না। আমরা এত হোভার করলে কি হচ্ছে, বর্ডারটা আস্তে করে দুই দিক সরে যাচ্ছে, অ্যাক্টিভ মেনুর বর্ডার থাকতেছে, হ্যাঁ, হোভার করলে আন্ডারলাইন আসতেছে, ক্লিক করলে যাচ্ছে। কারণ তাদের প্রত্যেক সেকশন কি আছে, সুন্দর কন্টেন্ট দিয়ে রাখছে। এই যে এখানে সার্ভিসের মধ্যে কি 3টা ব্লক আছে, এখন আমি কি সার্ভিসে কোনো কাজ করছি এখনো, কিছুই করে, শুধু জাস্ট কন্টেন্ট, একটা টাইটেল আর একটা প্যারাগ্রাফ দিয়ে রাখছে, এগুলো আসতে বানাতে। বাট আমার এখানে কি ল্যান্ডিং পেজে কাজ করতেছে না। এখন এই জায়গাতে একটা প্রবলেম আছে যে এইটাও ইউজ করলে না, এই কোডটা আবার সব ব্রাউজার সাপোর্ট করে না, সব ব্রাউজার সাপোর্ট, যদি এখন মডার্ন লেটেস্ট করে সব সাপোর্ট করে, বাট আগের ব্রাউজারগুলো সাপোর্ট করে না। আর এইটার আবার কাজ আছে, সে সাপোর্ট করার ব্যবস্থাও আছে, সেটা শিখতে হবে। তো ওইদিকে একদিন অতি সব শিখতেছি না, মানে সিএসএস এর প্রিফিক্স বলা হয়, সিএসএস প্রিফিক্স শিখতে হয়। তো প্রিফিক্স আবার কেমনে আসে, এখন কোন প্রপার্টির প্রিফিক্স আছে কোনটার নাই আপনি তো জানেন না। সব হয়তো প্রপার্টির নাম জানেন যে পজিশন ঠিকই, বাট এটার প্রিফিক্স কেমনে ইউজ হয়, এক একটা ব্রাউজার, যেমন আমরা ক্রোম ইউজ করতেছি, ফায়ারফক্স আছে, আসলে বিভিন্ন ব্রাউজার আছে না, তারপর মাইক্রোসফট এজ ব্রাউজার আছে, যদি ইন্টারনেট এক্সপ্লোরার তার এখন ইউজ হয় না, অপেরা ব্রাউজার আছে, আছে না, তারপরে হচ্ছে ম্যাক ওএস এর হচ্ছে সাফারি ব্রাউজার আছে। তো আমার ওয়েবসাইটে তো বিভিন্ন ভিজিটর বিভিন্ন অপারেটিং সিস্টেম দিয়ে ব্রাউজ করবে। তো আমি একটা জিনিস লিখলাম, তার কম্পিউটার সাপোর্ট করে না, তাহলে কি হবে, সব কম্পিউটারে কি হতে হবে, সব ব্রাউজার সাপোর্ট দিতে হবে। সেইটার জন্য একটা সাইডে যেহেতু এটা আসলো টপিকটা একটু বলে রাখি, আপনি একটা সাইডের নাম লেখে না, PLEEAS পিজি ডট, দেখি আছে নাকি, আছে, প্লিজি ডট, এই যে সাইটটা আছে না, প্লিজি ডট আই, এটা নামটা চেঞ্জ হয়েছে, যাক লেখা রাখেন, প্লিজি লিখলে আসবে। প্লে বাটনে ক্লিক করলাম, এটা দেখেন এখানে তারা কি লিখছে, এ ট্যাগের কি লিখছে, ডিসপ্লে, ফ্লেক্স, ব্যাকগ্রাউন্ড, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার আপনাদের এখন শিখেনি, সেটা পরে আসবে। বাট ফ্লেক্সের সাথে আরো দুইটা অতিরিক্ত জিনিস আসছে, এটা তো লিখছেন আপনি, বাট এখানে কোনো কি আসছে, ডিসপ্লে হাইপেন ওয়েবকিট বক্স, ডিসপ্লে হাইপেন এমএস ওয়েবকিট ফ্লেক্স। এইটাকে বলতেছি সিএসএস প্রিফিক্স, মানে এই এমএসটা হচ্ছে মাইক্রোসফট ব্রাউজারের জন্য, কি এজ ব্রাউজারের জন্য এটা সাপোর্ট করবে। মানে আমার একই কোড যখন মাইক্রোসফট ব্রাউজারতে কাজ করবে তখন এটা কাজ করবে। তারপর ওয়েবকিটটা কি ক্রোম এবং সাফারির জন্য।
ওয়েবফর্মটা ফোমেল সাফারির জন্য। সেম একইভাবে যদি আমার এই কোডটা এনে এখানে পেস্ট করি, ধরেন আমি এই যে ন্যাপবার লিখলাম না, এটা কপি করলাম, এটা ফাইনাল কাজ, সবার লাস্টের কাজ, মানে আমার কাজ করা শেষ। আপনি সিএসএস পুরো ফাইলটা ওখানে দিবেন, আপনি যেখানে যেখানে লাগার দরকার পিপিস দরকার অটোমেটিক বসায় দিবেন। যেমন এই কোডটা আমি লিখলাম না, এটাকে কপি করলাম, কপি করে ধরেন এটাতে বসায় দিলাম, এই যে চলে আসছে না, এই লাইন আমি লিখছি। তার মানে এই প্রপার্টির আরেকটা কি লাগবে, প্রিফিক্স লাগবে। তো এই সাইটটাতে আমি এটা বুকমার্ক করে রাখি, আপনাদের কাজে লাগবে। জাস্ট আমার ফাইনাল কাজ যখন শেষ হয়ে যাবে তখন পুরো সিএসএসটা এবার পেস্ট করব, এবার আসবে এটা নিয়ে রিপ্লেস করে দেবো। বুঝাইতে পারছি বিষয়টা? এটা হচ্ছে সবার শেষের কাজ, বাট যাই না রাখেন যে অবশ্যই ব্রাউজার সাপোর্ট দেওয়া উচিত। হয়তো আমি লেখার টাইমে লিখতেছি না, আমার কম্পিউটার ব্রাউজার সাপোর্ট করতেছে, বাট ফাইনালি যখন আমি প্রোডাকশন বিল করব তখন আমাকে অবশ্যই সিএসএসটা যাতে আমি প্রত্যেকটা প্রপার্টির যেসব প্রিফিক্স আছে, কারণ আমি তো আসলে মুখস্থ করতে পারবো না কোনটার প্রিফিক্স আছে কোনটার নাই। তো মেন কাজ হচ্ছে জাস্ট কোডটা এনে পেস্ট করে দিলেই কি হয়ে যাবে, হয়ে যাবে। বুঝা গেছে বিষয়টা? ওকে। তো আমি ছিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড শিখাতে, বাট ব্যাকগ্রাউন্ড শিখাতে কিন্তু অনেক টপিক শিখে ফেলালাম, এখনো ব্যাকগ্রাউন্ডের কাজে আসি রে। বাট এই কাজগুলো তোমার লাগবে। তাহলে ন্যাপবার গত ক্লাসে ন্যাপবার বানাইছিলাম, বাট ন্যাপবারে কোনো অ্যাকশন ইউজ করেন নাই। তাহলে আজকে অন্তত শিখলেন যে একটা মেনু বানাইলাম, একটা ল্যান্ডিং পেজের যে প্রসেসটা সেটা শিখলেন। এরপরে আপনি প্রত্যেকটা সেকশনে কি ডাটা রাখবেন, কেমন রাখবেন সেটা টেমপ্লেট দেখে দেখে। এখন এখানে তো যা শুরু এরকম জিনিস থাকবে না, থাকবে যেমন এই যে এই টেমপ্লেট আমরা দেখলাম ক্লার্কের, এটা দেখেন তার এখানে অ্যাবাউট আসলে সুন্দর না, তার একটা ইমেজ দিছে, তার প্রোফাইল এখানে এই সোয়ার প্যারাগ্রাফ, সে কি কি করে টোটাল ডিটেইলস আছে। তার রিজুমিতে গেলাম, তার রিজুমির এখানে দেখেন সুন্দর টাইটেল ইউজ করছে, সেকশনে টাইটেল ইউজ করছে, একটা প্যারাগ্রাফ, আবার এইটার নিচেও আবার একটা সুন্দর একটা লেখা দিচ্ছে হিডেন। ওইটা কেমনে বানাইছে সেটার জন্য সুডো ক্লাস হাব না, ওইটা এলিমেন্ট ইউজ করছে, সুডো এলিমেন্ট ইউজ করছে আর কি। দুইটা করে কলাম রাখছে, সে হচ্ছে রিজুমির মধ্যে কোথায় কি ডিগ্রি দিছে, কোথায় চাকরি করছে, কত সাল থেকে, জাস্ট 6টা আইটেম দিছে। সার্ভিসে গেলে দেখেন তিন তিন 6টা করে আইটেম নিছে। এখানে ক্লিক করলে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখানে আইকন নিছে, হ্যাঁ, সে হচ্ছে ওয়েব ডিজাইন পারে, ফটোগ্রাফি পারে, ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, ব্র্যান্ডিং, ফটোগ্রাফ, এগুলো হচ্ছে সে সার্ভিস দেয়, মানে আপনি অ্যাজ এ ডেভেলপার হিসেবে। তারপরে স্কিলে গেলাম, স্কিলের ভিতর সে এখানে নিয়েছে প্রোগ্রেস বার, এটাকে বলা হয় কি প্রোগ্রেস বার, যে ফটোশপ কতটুকু পারে, কত পার্সেন্ট। তো এইটা আমি আসলে সাজেস্ট করি না, অনেকেই দেয় শুরুতে ডিজাইন দেখে করে, বাট আপনি একটা ল্যাঙ্গুয়েজের কত পার্সেন্ট পারেন, আপনি বলেন যে 90% পারেন, আপনি এটা জাজ কেমনে করবেন যে আপনি 90% পারেন? হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজে 90% পারেন, আপনি কেমনে জাজ করবেন? আপনাকে যদি ভাইভাতে প্রশ্ন করা হয় যে আপনি এত পার্সেন্ট পারেন, কি পারেন, কতটুকু পারেন, কেমনে জাজ করলেন? তো অতএব এর বলার দরকার নেই যে আপনি কি কি টুলস পারেন সেটা বললেই হবে, যে আমি এইচটিএমএল সিএসএস পারি, বুটস্ট্র্যাপ পারি, ওকে, কত পার্সেন্ট পারি এটা বোঝার দরকার নেই। আমি পারি কোনটা সেটা হচ্ছে আমার প্রজেক্ট। এখানে যখন আমি প্রজেক্ট দেখাতে পারবো তখন এটা থেকেই তারা ইমপ্রেস হবে যে না এই ছেলেটা ইউনিক কিছু কাজ করছে বা এত কোনো টেমপ্লেটে কাজ করছে। তা আপনার পোর্টফোলিও দেখবে যে আসলে কি কি প্রজেক্টে কাজ করছে, এটাও তো মেন জিনিস আমাদের এজ এ ডেভেলপার হই বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপার হলে কোথায় ভাইবা দিতে গেলে আমার প্রজেক্টগুলোই হচ্ছে আমার শোকেস। আমার প্রজেক্ট যত ভালো হবে তারা দেখে ইমপ্রেস হবে। হ্যাঁ, এটার মধ্যে তো আবার প্রশ্ন হতে পারে আপনি এই প্রজেক্টে কি করছেন, কোন চ্যালেঞ্জ ফেস করছেন কিনা, আপনি কোন এই প্রজেক্ট কি কি টুলস ইউজ করছেন, কোন প্লাগইন ইউজ করছেন, এই ধরনের প্রশ্ন হতে পারে ভাইবাতে। তো আমি যখন আমি প্রজেক্ট করতেছি আমি কি ইউজ করতে সেটা তো আমি জানি, এখন অন্যজন করে দিলে তা জানবো না, পারবো? তো এই জন্য আমাকে কাজ শিখতে হবে। তাহলে এই ধরনের একটা পোর্টফোলিও টেমপ্লেট আমরা শুধু এটার স্ট্রাকচারটা দাঁড় করলাম কেমন, যে ক্লিক করলে আসতেছে, এর আসতেছে, এরপরে সেকশনগুলো সাজাবেন আপনাদের মতো করে। যখন আমি কলাম কলাম গ্রিড কলামটা শিখাবো যে আসলে কেমনে বানাইতে হয়। এতটুকু ঠিক আছে? অল্প কয়েক লাইন সিএসসি লিখছি দেখেন, মানে নতুন কোনো সিএসসি লিখি নাই, বাট একটা টেমপ্লেটের স্ট্রাকচারে দাঁড়াইছে, মানে টেমপ্লেট না হোক, বাট আমরা মোটামুটি একটা স্ট্রাকচার নিয়ে আসছি যে ক্লিক করলে আসে। যে এইটাও তো আসলে কি কন্টেন্টের মধ্যে দেওয়া উচিত ছিল না? এখানে আনার পর একটা কি লোগো দিলে সুন্দর লাগতো না? একটা লোগো দিতে পারতেন, এটা আপনাদের কাছে যে আপনার যে হেডার নিলাম, হেডারের ভিতরে কি দিবেন, টপ নেমের ভিতরে একটা লোগো বসায় দেবেন, কন্টেন্টটা নেবেন তার ভিতরে লোগো বসাবেন, তাহলে দেখবেন যে একটা মেন হয়ে গেল। ওকে। তো আমরা এই ব্যানার নিয়ে আজকে কাজ করব, ব্যানারের কথা বলছিলাম। তো এই সেকশনটা এখন চলে আসি, ধরেন আমরা কাজ করব হচ্ছে আমাদের এই যে ব্যানার সেকশন নিয়ে কাজ করব, এই ব্যানারে। তাহলে ব্যানারে এখানে চলে যায়, ন্যাপবার তো হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্যানার, ব্যানার কন্টেন্ট। তো ব্যানারের ব্যাকগ্রাউন্ড আমরা লাইট গ্রে কালার ইউজ করছি নাকি, লাইট গ্রে কালার। আমি ব্যানারের ব্যাকগ্রাউন্ড প্যাডিং দিচ্ছি না, আমরা কাস্টম প্যাডিং ইউজ করবো ব্যানারের। ব্যানারের জন্য আমি কাস্টম প্যাডিং ইউজ করবো। ওকে। তো ব্যানারে এই জায়গায় ব্যানারের ভিতরে কি আছে, ব্যানার কন্টেন্ট, কি দিয়েছে, ব্যানার কন্টেন্ট। তো চলেন ব্যানার কন্টেন্টে গেলাম। ব্যানার কন্টেন্টে আমরা প্যাডিং দিব হচ্ছে 150 পিক্সেল 0।
তাহলে একটু জায়গা জায়গা ছাড়ছে না, জায়গা ছাড়ছে। ওকে, এদের এখানে এই লেখাটা কি অনেক বড় না? ফন্ট সাইজটা তো বড়। তো আমারটার ফন্ট সাইজ এখানে বাটন বানাইতে হবে। চলেন দেখি আসলে। তো এইটার ফন্ট সাইজ এবং কি এইটার সাথে এটা দেখেন, এটার সাথে কি একটা গ্যাপ আছে না, মানে এটার উপরে নিচে জায়গা ছাড়ছে। তো আমরা যেহেতু ইউনিভার্সাল সিলেক্টর দিছি বাই ডিফল্ট, কিন্তু ডিফল্ট মার্জিন সব মুছে গেছে। তাহলে এখন আমাকে মার্জিন দিয়ে দিতে হবে না? তো চলেন, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এই সোনের ফন্ট সাইজ বড় করা। তো ব্যানার কন্টেন্টের মধ্যে কি আছে? তাহলে এখানে আপনারা হয়তো ক্লাস নিতে পারেন, এটা টাইটেল নিতে পারেন, বাট আমাদের ব্যানার কন্টেন্ট কি এইচ ওয়ান নিলাম, কি নিলাম? ব্যানার কন্টেন্ট এইচ ওয়ান আছে, আর কি আছে এইচ ফোর আছে নাকি? এইচ, তো এইচ ওয়ানের আমরা ফন্ট সাইজ ধরেন এখানে দিলাম হচ্ছে 72 পিক্সেল, কত হয়েছে বড়? তারপরে যেটা আছে কাছাকাছি তো হয়েছে, এত বড় হবে মনে হয়, তাহলে 66 পিক্সেল দিলাম, 72 পিক্সেল হবে না, 66। ঠিক আছে না এবার? ওকে, এরপরে যেটা বলছে এই লেখাটার একটু ফন্ট সাইজটা উপরে নিচে জায়গা, এটারও ফন্ট সাইজ মোটামুটি কত পিক্সেল আছে একটু দেখি আমরা, সমস্যা নেই, 20-এর মতো হতে পারে। ফন্ট হচ্ছে 1.1 র্যাম, 1.17 র্যাম, তার মানে হচ্ছে 24 পিক্সেলের মতো, অলমোস্ট 24 পিক্সেল, 77 তো। তাহলে এইটার এফএস ফন্ট সাইজ, সাইজ 24, ঠিক আছে না এবার? ওকে, যদি ফন্ট ওয়েটটা এতটা কি একটু থিকনেস আছে তাহলে ফন্ট ওয়েটটা কমায় দিব, আর এটার উপরে নিচে কি হবে, জায়গা হবে। এবং এটা কিন্তু পুরো জায়গা নেয় না, একটা নির্দিষ্ট উইথ নিচ্ছে না এখানে, এটা ভালো করে দেখেন, এটার একটা নির্দিষ্ট উইথ আছে না, কারণ এই লেখা পুরো প্যারাগ্রাফ কি এই পর্যন্ত গেছে, তার মানে এই এরিয়ার কি একটা উইথ আছে। যদি কলাম সিস্টেম হতে শিখে নেই, কলাম সিস্টেম দিয়ে করলে, এরা তো কলাম নিয়ে কাজ করছে, যেমন এই যে কল এসএম8, কল এলজি, বুটস্ট্র্যাপ নিয়ে কাজ, এটা তো বুটস্ট্র্যাপে বানায় না, তো আমরা তো বুটস্ট্র্যাপ এখনো যাই নাই। তো এই যে এরিয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে, তাহলে একটা কাজ করতে পারতেন, এই যে ব্যানার কন্টেন্ট যেটা নিছেন, এইটা ম্যাক্স উইথ বা উইথ বললে হবে, উইথ বললাম হচ্ছে 800 পিক্সেল, কত কথা 700 পিক্সেল, কত দিলাম 700, মানে টোটাল 1100, আমাদের কত ছিল 1140, সেখানে 700, এখন ঠিক আছে না? মোটামুটি মোটামুটি জায়গা ঠিক আছে। এইটার উপরে নিচে একটু কি জায়গা দরকার না? তাহলে কি করতে হবে, প্যাডিং টপ বটম দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে এইচ ফোর যেটা আছে, বললাম যে তোমার উপরে নিচে মার্জিন ইউজ করতে পারো, প্যাডিং ইউজ করতে পারো, ইচ্ছা। প্যাডিং দিলাম হচ্ছে ধরেন 50 পিক্সেল, 0, জায়গা ছাড়ছে। 50 পিক্সেল মনে হয় বেশি বেশি হয়ে গেল একটু নাকি? তাহলে এখানে আমরা 30 দিলেও হয়। আর এইটার ফন্ট ওয়েটটা একটু আর একটু হালকা করে দেন। ফন্ট ওয়েট কি করবেন, এখন ঠিক আছে, ফন্ট ওয়েটটা হালকা করে দেন। এটা তো অলরেডি শিখলাম। তাহলে ফন্টের থিকনেসের জন্য FW, ফন্টের যে প্রপার্টি আসবে, কয়েকটা প্রপার্টি আছে, ফন্ট, ফন্ট সাইজ তো রেগুলার ইউজ করতেছেন আপনারা, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, হ্যাঁ। এই জায়গাতে যে ফন্ট ওয়েট নামে যে প্রপার্টি আছে না, ওয়েট মানে কি, তাহলে তার বাড়িত্ব মানে, মানে কি বোঝায়, ওয়েট বোঝায় নাকি? যেটা হচ্ছে, তো এখানে হচ্ছে ফন্ট ওয়েট দ্বারা হচ্ছে ফন্টের থিকনেস কতটুকু মোটা হবে বা চিকন হবে, সেটা দ্বারা হচ্ছে ফন্ট ওয়েট। তো এটার মান হচ্ছে 100 থেকে 900 পর্যন্ত হয়। এটা আবার ডিপেন্ড করে ওই ফন্টের উপর, সব ফন্টের ফন্ট সাইজ দিয়ে 100 থেকে 900 তা না, কিছু কিছু ফন্ট বাই ডিফল্ট ভাবে 400 দেওয়া থাকে, আমরা গুগল ফন্টে যখন যাবো তখন। যেমন আমি 100 বললাম, দেখেন 100, অথবা লাইটার বলতে পারি, বোল্ড বলতে পারি, বোল্ডার বলতে পারি, এরকম প্রপার্টি আছে, ভ্যালু আছে। এখন কি হলো, একটু চিকন হয়ে গেল না 100 বলাতে? 100 বলাতে একটু মানে বেশি চিকন হয়ে গেল, এখানে আপনার 400 দিলে কি আসে, ঠিক আছে? 400 দিলে কোনো পরিবর্তন না। আপনি যখন এখানে আবার 800 দিবেন, এটা তাহলে কি হয়ে যাবে বলেন তো? তাহলে বেশি মোটা হয়ে যাবে না? এই যে দেখছেন কত মোটা হয়ে গেল, এটা ওয়েট দ্বারা। তাহলে এখানে আমরা রেগুলার হচ্ছে 400ই বুঝাই আর কি, 400 দিলে হবে। ওকে, মোটামুটি এটা আসলো, কাছাকাছি আসতেছে তো নাকি? ওকে, দুইটা বাটন বানাতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে বাটনে দেখেন দুইটা বাটন কিন্তু হাইট উইথ সমান আছে, শুধু কালার ভিন্ন নাকি? শুধু কালার ভিন্ন, আর সাইডে কি একটা অ্যারো সাইন আছে, এটাকে গ্রেটার দেন সাইন আছে। তাহলে আমরা একটা আইকনটাও আজকে শিখবো, একটু সমস্যা নেই, আইকন নিতে পারি। তো দুইটা বাটনের, আমরা বাটনের কোনো ক্লাস নিচ্ছি এখানে নেই, র্যাপার, বিটিএন র্যাপার, আচ্ছা এটা থাকলো। তাহলে এখানে ক্লাস বিটিএন, বিটিএন, তো প্রথমটার বাটন আমরা হচ্ছে ডিফল্ট এফে, আর বাস দুইটা নাম দিলাম, হ্যাঁ, বাটনের দুইটা নাম দিলাম। একটা হচ্ছে
আপনি জাস্ট আমরা বোঝার জন্য বিটিএন হচ্ছে ডার্ক, আর পরে বাটনটা কি বিটিএন হচ্ছে ইয়েলো নাকি এরকম কালার আছে না, একটা হচ্ছে ডার্ক কালার একটা হচ্ছে ইয়েলো কালার, তো লাইট গ্রে যেটা এই হচ্ছে অবস্থা। বাট বাটন দুইটা এই অবস্থা আছে। তো চলো আমরা বাটন দুইটা আগে বানাই। তাহলে বাটন র্যাপার দরকার নাই, বাটন র্যাপার রাখছিলাম হচ্ছে যদি মার্জিন প্যাডিং লাগে আর কি সেক্ষেত্রে। তাহলে প্রথমে হচ্ছে বিটিএন নামে যে ক্লাসটা আছে, ডার্ক পরে আসতেছে, ডার্ক শুধু কালার চেঞ্জ হবে কি হবে। তো প্রথম হচ্ছে বাটন, বাটন তো দুজনের আছে একই ক্লাস না, তাহলে চলেন আগে বাটন ক্লাসটাকে ধরি, ডট বিটিএন। এটা কি দেখা যায় আপনাদের, একটু জুম করে নিই আপনাদের বোঝার জন্য কোডটাকে। আচ্ছা, তাহলে এখানে আসেন বিটিএন। তো বুটস্ট্র্যাপে এরকম বাটন নামে ক্লাস থাকে, বিটেন বিটেন প্রাইমারি, বিটেন বিটেন রেঞ্জার, দেখবেন সব ক্লাস বলে দেওয়া আছে। মানে আপনার এত কষ্ট করতে হবে না, আপনি জাস্ট এই যে বাটনে যাবেন, ওই একটু দেখি কি অবস্থা বাটন, এই যে সব আপনার জন্য তৈরি করে রাখছে। জাস্ট আপনি কি বলবেন, বিটেন বিটেন প্রাইমারি, বিটেন বিটেন, প্রথমে তো বিটেন মেন ক্লাস, তারপরে কি সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার বলে কি হবে রেড কালার হবে, ওয়াইডিং বলে ইয়েলো কালার হবে, ইনফো বললে এই কালার হবে, লাইট, ডার্ক, আবার কি আছে বিটেন, সব রেডি করে রাখছে। আপনি শুধু জাস্ট এই ক্লাসগুলো বলে দিবেন তাহলে বাটন হয়ে যাবে। তো এদিকে আসতে যেহেতু আমরা এখন কাস্টম ডিজাইন করতেছি, তাহলে বাটনের প্রথম কাজ হচ্ছে ডিসপ্লে, ইনলাইন কি লক, টেক্সট ডেকোরেশন, বাটন মিস তো আসলে অ্যাঙ্কর লিঙ্ক নাকি, ফন্ট সাইজ, বাটন বড় হয়েছে, তারপরে হচ্ছে ডিপোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরে হচ্ছে গ্রে। হুম, দেখা যায় কিছু, আচ্ছা হ্যাঁ এখন দেখা যায়, আচ্ছা আমি জাস্ট বুঝাবো, কালার তো আলাদা আলাদা হবে আপাতত। তাহলে এটা কি হবে, প্যাডিং হবে 10 পিক্সেল, জায়গা ছাড়ছে, আচ্ছা এই যে দেখেন এখানে জায়গা ছাড়ছে না, উপরে নিচে প্যাডিংটা মানে আরেকটু বাড়াই দিই, 14 দিলাম আর এটা দিলাম 26। ওকে, মোটামুটি চলে আর কি। এটা এত উইথটা আরো বড় আছে, এত পারলে কি সাইডে জায়গা নিচে কত আরো জায়গা আছে, মানে মেবি 30 করে যাচ্ছে, তাহলে আমরা আরেকটু বাড়াই দিই, হয়েছে, চলে তো নাকি, 40 দিলাম, বেশি বড় হয়ে গেছে, এত কন্টেন্ট ঠিক আছে, আচ্ছা বড় হলে বড় হয়েছে সমস্যা নাই, আমরা 36 দিয়ে দিই। ওকে, এইটার ফন্ট সাইজটা একটু মানে ফন্টটা একটু মোটা করতে হবে, কি করতে হবে, তাহলে ফন্ট ওয়েট কি দিব, ফন্ট ওয়েট 500 দিলেই হবে নাকি, 500 দিলেও আর হয় না, 600 দিলাম, 600। এই হচ্ছে অবস্থা নাকি বাটনের। তো চলেন এইটাকে আমরা কপি করে আমাদের সিএসএস ফাইলে, এইটা হবে ব্যানারের এখানে নাকি, ব্যানার কন্টেন্টের পরে দিলাম বিটিএন। এরপরে কি আছে বিটিএন ডার্ক, তাহলে এটা কালার কি হবে, তাহলে এটা ধরেন বিটিএন ডার্ক হচ্ছে বিজি কি হ্যাশ, একবার ডার্ক না, 3 3 দিলাম, হালকা মানে গ্রে টাইপের আসছে, তো বেশি হয়ে গেছে নাকি কালারটা, এটা মানে লাইট ডার্ক মনে হয় মেবি, ব্লু ডার্ক টাইপের কালার। এই যে কালার করতে এখান দিয়ে সুন্দর কালার করতে নিলাম, এটা বিটেন প্রাইমারি বলতেছে, বাট বুটস্ট্র্যাপ কালারটা কাস্টমাইজ করছে তারা তাদের মতো করে। এইটা হচ্ছে আসলে কালার, ওই 3 সিরিজের কালারই জাস্ট একটু চেঞ্জ। ঠিক আছে, বার কালার কি হবে তাহলে, কালার হবে হচ্ছে হোয়াইট হবে, যেহেতু আমি ডার্ক কালার ইউজ করছি, তাহলে এইটার কালার হবে, তাহলে কালার হবে হচ্ছে তাহলে বাটন কালার এখানে এই কালারটা আর হবে না, তাহলে এখানে বাটনের মধ্যেই দিয়ে দিলে হবে, যেহেতু একই কালার তাহলে আর বিটিএন ইউলো যেটা ছিল, তো এইটার কালার অটো নিয়ে নিতে, এটা হবে সাদা, সাদা তো ওখানে দিছি, তাহলে আর লাগবে না। এখন বাটন বানাইতে পারবো না যে কোনো, আছে এই তো হয়ে গেল ওদের মতো, বাট তাদের বাটন দুটোর মধ্যে গ্যাপ আছে না একটু, এই জায়গায় গ্যাপ আছে না, তাহলে আমাদের বাটনের মধ্যে গ্যাপ আছে কোনো, হ্যাঁ, তাহলে অল্প দিতে গেলে কি করবেন, সলিউশন কি বলেন, কেউ একজন বলেন আমাকে। মার্জিন লেফট কাকে দিব, বাটন এক, আচ্ছা মানে এখন বলতে পারেন যে এটার মার্জিন লাস্টের বাটনে মার্জিন লেফট দিব, তাহলে রাইট লেফটে তো মার্জিন ছেড়ে দিব, জায়গা ছাড়বে, এরকম কিছু।
মানে মানে এইটা রাইটে মার্জিন দেবো না এটা লেফটে মার্জিন দেবো? সলিউশন অনেক কয়টা আছে। মানে আপনার নর্মাল চিন্তা করতে পারেন যে ঠিক আছে আমরা বাটন ই হলো যেটা বললাম যে তোমার মার্জিন লেফট এমএল, মার্জিন লেফট হচ্ছে 20 পিক্সেল, তাহলে জায়গা ছাড়বে না? ছাড়ছে না? এটা একটা সলিউশন হয়েছে, তো সমস্যা তো নাই। ওকে। অথবা আমি বললাম যে ঠিক আছে এটার না আমার ডার্ক কালারে বললাম যে এম আর রাইট মার্জিন রাইট 20 পিক্সেল, তাহলে তো হয়েছে নাকি? একটা একভাবে হয়েছে। আচ্ছা, তো এইটারও যদি আবার মার্জিন রাইট লাগে, ধরেন আরেকটা বাটন আছে সিরিয়ালে, তখন কি করবেন? তাহলে ওইটারও মার্জিন রাইট বলবেন নাকি? তাই তো? আচ্ছা, মানে আরেকটা বাটন যদি থাকতো তাহলে ওইটারও তো রাইট বলতে হতো নাকি সিরিয়ালে? তো সেটা বললাম না, সেটা আর বলে কি বলতে পারতাম, মানে ইউজ কেসটা বলছেন যে এটা দিলে হতে ঠিক আছে, বাট আমি কেন ইউজ করবো না? আমি বাটনেরই বললাম যে যত বাটন আছে সবার রাইট কি হবে? মার্জিন রাইট 20 পিক্সেল। তাহলে আলটিমেটলি কি হবে? দুইটা বাটনই পাইলো। দুইটা বাটন কি এও 20 পিক্সেল পাইলে? ভালো করে দেখেন, এর রাইট কত হয়েছে? 20 পিক্সেল হয়েছে না? এই যে 20 পিক্সেল পাইছেন এখানে, ভালো করে দেখেন 20 এও তো 20 পিক্সেল পাইছে। আর লাস্টের আইটেম তো 20 পিক্সেল দরকার নাই, দরকার আছে? সেই ক্ষেত্রে এটাকে আবার কিভাবে বাদ দিতে পারি আমি? ওই সুডো এলিমেন্ট দিতে হবে, সুডো এলিমেন্ট ধরে এলিমেন্ট ধরা শিখতে হবে। তাহলে এখন বলতে পারি যে হচ্ছে ডট বিটিএন সুডো এলিমেন্টে এখন আসি নাই, লাস্ট চাইল্ড কি বললাম? লাস্ট চাইল্ড মানে হচ্ছে যত বাটনই থাকে সবার লাস্টে যে থাকবে, মানে এখানে আপনার বাটন তো 20টাও থাকতে পারে, বিটেন ক্লাস 20 জনের থাকতে পারে। আর এটা বললাম লাস্ট চাইল্ড সবার লাস্টে যে থাকবে তার মার্জিন রেট কি হয়ে যাবে? 0। এখন দেখেন তো সলিউশনটা, আর মার্জিন রেট আছে আর এইটার আছে, বাট লাস্ট চাইল্ডের নাই। তাহলে এইটাও সলিউশন, তার মানে আমি মার্জিন এবার লেফট অথবা রাইট দিয়ে করতে পারি, অথবা আমি গ্রুপ যদি হয় তাহলে প্রথমেই বললাম যে মার্জিন সবার মার্জিন রাইট হবে, বাট যেহেতু সবার হতে লাস্টের আইটেম আবার কি লাগবে? লাগবে না। এই যে এই জায়গাতে এই যে এটা করছি না, এই যে ইয়াতে দেখেন মেনুতে আমি এই কাজটা করে দিই। মেনুতে এই যে মেনুর কোথায় করলাম, এ এখানে বর্ডার রাইট কি বললাম? বর্ডার রাইট রাইট 1 পিক্সেল সলিড এই যাচ্ছে। আমাদের মেনুটা দেখেন ভালো করে, মেনুর এখানে বর্ডার আসছে না পাশাপাশি? এখন কন্ট্যাক্টের কি হয়ে গেল ভালো করে দেখেন, কন্ট্যাক্টের ডবল বর্ডার হয়ে গেল না? কন্ট্যাক্ট সেকশনে বর্ডার কি হয়ে গেল? ডাবল হয়ে গেছে না? আচ্ছা, 7-8 একটু বেশি হয়ে যাচ্ছে। আছে, বাট কন্ট্যাক্টের কি ডাবল হয়ে গেছে না? এটার বর্ডারে কন্ট্যাক্টে ডাবল হয়ে যায়। এখন এই ক্ষেত্রে সলিউশনটা কি করতে হবে তাহলে? এ তো আরো হতে পারে, তাহলে এখন কি করতে হবে? এই যে এটা নিলেন, এটা কি বলতে হবে? লাস্ট চাইল্ড, একটু আগে ছিলেন লাস্ট চাইল্ড বর্ডার রাইট কি? বর্ডার রাইট না, মানে বর্ডার রাইট দরকার নাই, হয়েছে সলিউশন? তাহলে বর্ডার রাইট তো সব চলে গেল, বর্ডারই নেই, তাহলে কেমন হলো? লাস্ট চাইল্ড বর্ডার, বর্ডার রাইট কি? বর্ডার রাইট বললে তো আপনার নান বললে এখানে আসতেছে, বর্ডার নান নান বললে তো আবার কি হয়ে গেল? কোনোটাই পুরো আমার এই পুরো সিস্টেমের কি হয়ে গেল? বর্ডার চলে গেল। তাহলে এটা কেন গেলে এটা সলিউশনে বের করতে হবে। দেখি বর্ডার রাইট কেন পাচ্ছে না? এইটা বর্ডার রাইট, এই যে নান এইটাকে কল করতেছে লাস্ট চাইল্ড, কিন্তু এখানে সেটাকে ধরতেছে না। এই যে দিলাম আছে ফার্স্ট লাস্ট চাইল্ডে, তাহলে একটা বলতে পারে যে বর্ডার রাইট 1 পিক্সেল সলিড কি বললাম? আরেকটা সলিউশন ট্রান্সপারেন্ট, মানে হচ্ছে স্বচ্ছ। তাও তো কাজ করে না, কাজ করে? তাহলে আচ্ছা, এইটার কোনো সমস্যা মানে এইটা পাচ্ছে না, এইটাকে আমরা ইম্পর্টেন্ট দিয়ে রাখতে পারি। লাস্ট চাইল্ডটা ধরতেছে না, আসছে বাট লাস্ট চাইল্ড রাইট নান। ওকে, এরপরে যাচ্ছে না, তার মানে এটা সাপোর্ট করতেছে না এখানে। তো এটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে এই যে এই জায়গাতে যেটা বললাম যে আমরা এই বাটনের, এটা কিন্তু ঠিকই কাজ করতেছে। বাটনের যেটা কাজ করলাম যে বিটিএন লাস্ট চাইল্ড বর্ডার রাইট কি? মার্জিন রাইট 0, বাট বাই ডিফল্ট কি সবাই হচ্ছে এটা। এই যে সলিউশনটা এখানে যেটা করলেন আপনারা, এটার আরেকটা বেস্ট সলিউশন হচ্ছে, এইটাও বলবো না আমি, এত কাহিনী করার দরকার নাই, এটারও দরকার নাই।
তাহলে এটার সলিউশনে কি হতে পারে? আমরা এই যে বাটন, দুইটা বাটনের একটা প্যারেন্ট ক্লাস ধরছিলাম না, এই যে বিট এন্ড র্যাপার নামে ক্লাস ধরছিলাম না, তো এইটাকে আমরা একটা কাজ করব, এটাকে ডিসপ্লে কি করব, ডিসপ্লে ফ্লেক্স, কি বললাম? তো কোনো পরিবর্তন হয়েছে? ফ্লেক্স বলা পরিবর্তন হয়েছে, দেখেন একটার সাথে একটা লাগিয়ে গেছে না এখন। ফ্লেক্স বলার পর জাস্ট গ্যাপ হয়েছে, কি বললাম, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স বলার পর গ্যাপ। এখন কোনো মার্জিন প্যাডিং নেন, বাই ডিফল্ট কি হলো, গ্যাপ পাই গেল না, অটোমেটিক গ্যাপ পাইছে, এই এতটুকু কাজ। তো এইটা হচ্ছে বেস্ট সলিউশন, আপনার মার্জিন প্যাডিং না দিয়ে আপনি প্যারেন্ট ক্লাসে আপনি এটা বলে দেন, তাহলে ঝামেলা শেষ। এই তো। বুঝতে পারছি? এই ধরনের সিচুয়েশনে তাহলে প্যারেন্টটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স বলে এক লাইন হয়ে গেল, এবং হচ্ছে মাঝখানে গ্যাপ তৈরি করার জন্য গ্যাপ প্রপার্টি লিখলে হয়ে গেল, এটা ফ্লেক্সের প্রপার্টি। তো মোটামুটি এটা হয়েছে। এখন এটা সেকশনে যদি আমরা ইমেজটা নিয়ে আসি তাহলে আমাদের কাজ শেষ। ইমেজ নিয়ে কাজ করলে মোটামুটি এদের মতো না হলে কাছাকাছি তো হবে নাকি? কাছাকাছি হবে না? দেখেন আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমি একটু কাজ করলাম এই ফাঁকে আপনাদের কথা বলতে বলতে, যেটা হচ্ছে এই জায়গায় যে এই টেমপ্লেটের লোগোটা নিয়ে আসলাম, এখান থেকে সেভ করলাম, সেভ করে প্রতিটা নিয়ে এই জায়গায় লোগোটা বসাই দিলাম। আর লোগোর উপরে নিচে একটু জায়গা দরকার না? তাহলে এই যে টপ নেম নিছিলাম, এইটা ক্লাসটাকে ধরলাম, কন্টেনারের মধ্যে নিছি, কারণ হচ্ছে যেহেতু আমাদের ফিক্স উইথের মানে পুরোটা তো বরাবর, তো এটা যদি আর এই কর্নারে চলে যায় দেখতে খারাপ লাগবে না? এই জন্য আমি কি করলাম, দেখে টপটা তো নিছিলাম, তারপরে কন্টেনার নিলাম, এরপরে অ্যাঙ্করটা, লোগো তো সাথে লিঙ্ক হবে কম, এরপরে আইএমজি নিলাম এইটার ভিতরে। আর এখানে লোগো নামে ক্লাস নিতে পারি একটা, ইমেজেরই লোগো। এখানে আমরা বলে দিই মেনুর উপরেই আছে যেহেতু, ডট লোগো, এইটার আমরা উপরে নিচে মার্জিন দিতে পারি। ইমেজের প্যাডিং দিলে হবে, জায়গার প্যাডিং দিলে কাজ করবে। মার্জিন টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট। এবার ঠিক আছে না? মোটামুটি এখন ঠিক আছে। এই তো এই যে আবারটা গেলাম সার্ভিস কন্ট্যাক্ট। আচ্ছা, এটার বর্ডারটা যেহেতু সমস্যা হচ্ছে এটা পরে ঠিক করবো, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা টেমপ্লেটের বেসিক টুকা দেখেন দাঁড়াইছে, একটা জিনিস দেখে আমরা বানাইতে পারতেছি কিনা। তাহলে লোগো বসালাম, হোম আসলো, সার্ভিস, এই পরবর্তী সেকশনগুলোকে সুন্দর করতে হবে এটা দেখে দেখে। বাট এই যে ব্যানারটা আসছে, ব্যানারে শুধুমাত্র এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে আমার ডিজাইনটা আরেকটু সুন্দর হবে, হবে না? আমরা এটা ফন্ট সাইজ দিচ্ছি, এটার যে ডিজাইন ছিল, এখানে যে বাটন ছিল এরকম শুভ বাটনটা নিয়ে এসেছি। তো এটার কালার কোডটা একটু মনে হয় একটু আলাদা, আমি কালার কোডটা দেখি। আচ্ছা, এই যে কালার কোড এখন আমি জানি না, হয়তো এখানে কোড আছে দেখে বুঝতেছি, যদি এটা ইমেজ হতো তাহলে এই কালার কোড কেমন বের করবো? মানে এটার যে কালারটা, ধরেন এখানে টেমপ্লেট আছে বিধে ইন্সপেক্ট করলাম, সোর্স করে গেলে এদের কালারটা আমি বুঝতে পারছি, এই যে এই কালারটা। ওকে, তাহলে কালার বের করার জন্য একটা সফটওয়্যার আছে, কালার পিকার ইউজ করছেন? আমি একটা বলে দিই, পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, একবারে ছোট্ট একটা সফটওয়্যার বলে দিই। পিক্সি আছে এখানে, জাস্ট গুগলে করুন PIXI, পিক্সি কালার পিক। এই যে নেটিওয়ার নামে একটা ওয়েবসাইট প্রথমে চলে আসে, PIXI। 11 কেবির একটা পোর্টেবল সফটওয়্যার, জাস্ট ডেস্কটপে রেখে দিলেই হয়ে যাবে। এটা যাবো পোর্টেবল, 11 কেবি, যায় মাত্র 11 কেবি, এই জাস্ট ইএক্সি ফাইলটা ডেস্কটপে রাখলে হয়ে যাবে, বা যে কোনো জায়গায় রেখে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে রান হয়ে যায়। টেস্ট করলাম, এই যে জাস্ট এটা ক্লিক করলে রান হয়ে যাবে, এই রান হয়ে যাবে, যেখানে মাউস নেবে সেটার কোড বেরোয় আসবে। আপনি যার উপরই ধরবেন, দেখেন সেই কালার কালার দেখাচ্ছে না, সেই কালারে মানে যেখানে ধরবে সেই কালার কোড কি দেখাচ্ছে। আর এটার মধ্যে কপি করবেন কিভাবে, দেখেন এটার মধ্যে সব কালার সাপোর্ট করে, হেক্স কালার, এইচটিএমএল কালার, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, এইচএসবি কালার, মানে অনেক করে কালার ফরম্যাট সাপোর্ট করে। তো এইচটিএমএল কালার করার জন্য দেখেন কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করা যায়। তাহলে এখানে আমি এই যে এখানে মাউস ধরলে, এই যে এখানে মাউস ধরলাম, দেখেন কালার আসছে, এই যে কোড আসছে, কন্ট্রোল অল্টার সি দিলাম, কোড কিন্তু কপি হয়ে গেছে। আমাদের বাটনটা হয়ে গেল, এটা যে মিনিমাইজ করে রাখতে পারেন যখন কাজ শেষ, মিনিমাইজ। এই যে আমি এটা মুছে দিলাম, এই যে কন্ট্রোল দিলাম, কালার কোড চলে আসছে। হ্যাশ আসে না, হ্যাশটা আপনাকে দিয়ে নিতে হবে, হ্যাশটা সে দিতে পারে না। ওকে, আসছে না এবার? আর এই বাটনের কর্নার কোন একটু রাউন্ডেড আছে, রাউন্ডেড আছে না? এই যে একটু কি করতে হবে, বর্ডার, বর্ডার রেডিয়াস, অনেকের মনে আছে, অনেকের আবার একবারই মনে নেই। তাহলে কই গেল বাটন, এই যে বাটন, হ্যাঁ, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল দিলাম। কোনটা? লোগোটা হবে
কোথায় এটা এখানে দিছে, আমি টপ ন্যাপ দিলাম, আমি স্টিকি ন্যাপ করছি এই জন্য দিলাম। এটা তাহলে টপ ন্যাপ বানাইতে হবে, যেমন এটা টপ ন্যাপ বানাইছে না, টপ ন্যাপ তো বানাইতে হবে। টপ ন্যাপ নাই দেখে আমি আলাদা একটা লোগোটাকে উপরেই রাখলাম, জাস্ট বোঝার জন্য আপনার আপনার মতো করে। ওকে, এই যে বর্ডারটা এক রাউন্ডের হয়েছে, মোটামুটি তাদের টাক্সার মতো আসছে। ব্যানার এটা নিয়ে শুধু ইমেজ আনলেই কাজ শেষ। এখন মূলত আসলে ইমেজ শেখানোর জন্য এত কাহিনী করলাম, মানে অনেক কিছু ঘুরে আসে। তারপরে মোটামুটি টেমপ্লেটও রেডি হয়ে গেছে আমার। শুধু এটার ব্যাকগ্রাউন্ডে কালার না দিয়ে ব্যাকগ্রাউন্ড এখন কি ইউজ করবেন, এই যে ব্যানারে চলে আসেন, ব্যানারে কি নিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে। ওকে, এই জায়গাতে আমি হালকা কালার রাখলাম একটা। ব্যাকগ্রাউন্ডে কি ইউজ করবেন, ইমেজ। এটা কিন্তু আবার বলে কি RGB কালার, রেড গ্রিন ব্লু, RGB। তো কোনো পরিবর্তন হয় না, যেরকম আছে। তাহলে ইমেজ আনার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডের এই জায়গাতে, ব্যাকগ্রাউন্ডের কয়েকটা অনেক করে প্রপার্টি দেখেন, ব্যাকগ্রাউন্ড লেখার সাথে সাথে কি আছে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, কালার, ইমেজ, আবার শুধু ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আবার ব্যাকগ্রাউন্ড। তার মানে এই ব্যাকগ্রাউন্ড যে কালারও দেওয়া যায়, আবার কি ইমেজও দেওয়া যায়। আবার যদি ইমেজ বলি সরাসরি কি ইমেজ দিতে হবে। আমি এখানে ইমেজ বললাম, ইমেজ বললে ইউআরএল কি দেব, ইউআরএল। ইমেজ আছে কোথায়, ইমেজ ফোল্ডারের ভিতরে। যেমন আমি দিলাম cloud.jpg, কথার কথা। দেখেন তো আমার এখানে ইমেজ আসছে নাকি, আসছে ইমেজ, এই যে ক্লাউডের ইমেজ আসছে। বাট ইমেজটা ফুল সেন্টারাইজ হয় নাই, বাট ইমেজ আসছে। ওকে, অথবা এখানে আরো যে ইমেজ, আমি কয়েকটা ইমেজ তখন শুরুতে ডাউনলোড করলাম, কেন এই ইমেজের ব্যাখ্যা দেওয়ার জন্য ডাউনলোড করছি, তার একটু বুঝাই দিচ্ছি। আমার এখানে আরো একটা ইমেজ আছে জি নামে, ক্লজ করে দিই আমি। ইমেজের ইউজ কেসটা জানতে হবে কখন দিতে হয়। ধরেন এটা দিলাম, কি আসছে আমার ইমেজটা, প্রথমে একবার আসছে, আবার কি আসছে, রিপিট হয়েছে না। ইমেজ আনা কিন্তু সহজ। ব্যাকগ্রাউন্ডে কি করলেন, ব্যাকগ্রাউন্ড ইউআরএল। এখন কেউ যদি এখানে একটা স্পেস দেয়, তাহলে কিন্তু ইমেজ আর পাবে না, ইমেজ আর পাবে না। তার মানে ইউআরএল ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ হবে না, জাস্ট সোর্স বলে দিলেন। এখন এটা কোটেশনের মধ্যে রাখলেও কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে কোটেশনের মধ্যেও রাখতে পারেন। পাইছে ইমেজ। এখন এই যে ইমেজ দিলেন, ইমেজটা কি হয়েছে, বারবার এসে রিপিট হয়ে গেছে। কি হয়েছে, রিপিট হয়েছে। মানে আপনি যে ইমেজটা নিছেন, ইমেজটা ধরুন আপনার ডিসপ্লে থেকে কি হয়েছে, ডিসপ্লে থেকে জায়গা কম, এই জন্য কি হচ্ছে, ইমেজটা রিপিট হয়ে গেছে। আমি এই ইমেজটা একটু ছোট করে নিই, আপনার বোঝার সুবিধাতে, তাহলে বুঝতে সুবিধা হবে। এডিটে গেলাম, সাইজ পিক্সেল আছে 300, 1000। এই তো ক্লাউডের ইমেজটা ছিল। এবার কি দেখা যাচ্ছে বলো, দেখেন ইমেজটা কি হচ্ছে, রিপিট হয়েছে না, প্রথমে একবার আসছে, আবার কি আসছে। তো এইটা যখন আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন, দেখেন ব্যাকগ্রাউন্ড নেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেন, ব্যাকগ্রাউন্ডের রিপিট করার জন্য কি আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা প্রপার্টি আছে। এখন এটার আমি রিপিট করবো কি, বাই ডিফল্ট রিপিট, কারণ ইমেজ ছোট থেকে কি হচ্ছে, রিপিট হচ্ছে। তাহলে এখন আমাকে কি ইউজ করতে হবে এখানে, বিজি রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। আর নো রিপিট বলাতে কি হলো, একবার এসে শেষ, বাট এই জায়গা তো ফিল আপ হলো না, অর্ধেক এসে না, পুরোটা ইমেজ হলো না, তাহলে একটা সমস্যা না, আমাদের পুরোটা ইমেজ কভার করতে হবে এই জায়গায়। তাহলে এখন আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ইমেজটাকে এখন যদি ডানে বামে সরাইতে চাই, ধর আমি এই সাইডতে নিব অথবা মাঝখানে রাখবো, তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন নামে কি আছে, আরেকটা প্রপার্টি আছে, বিজি পজিশন। ব্যাকগ্রাউন্ড পজিশন 0 0, আমি বললাম সেন্টার টপ রাইট, কি বললাম, রাইটে। এখন ইমেজ কোথায় চলে যাবে, এই কোণার চলে গেছে, এইখানে। ইমেজটা যদি আরো ছোট হতো তাহলে বুঝতে পারতেন, মানে আপনি এখানে ডানে বামে যে কোনো জায়গায় কি সরাইতে পারতেছেন। তাহলে বললাম কি পজিশন হচ্ছে, আমি যদি পজিশন এখন বললাম যে হচ্ছে লেফট বটম, কি বললাম, তাহলে লেফট কর্নার আসবে না, এই কর্নারে। বাট হাইটটা হচ্ছে, যেহেতু ইমেজের হাইটটা মোটামুটি অনেকখানি বড়, এই জন্য কি পুরোটাই পাওয়া যাচ্ছে, নাহলে দেখতেন আরো যদি ছোট হতো তাহলে এখানে আসতো। অথবা পজিশন বললাম হচ্ছে সেন্টার, সেন্টার কি বললাম, সেন্টার, সেন্টার। আর হরিজন্টাল এবং ভার্টিক্যালি কি দুই দিক থেকেই সেন্টার। এবার ঠিক আছে, বাট আমার ইমেজটা কি পুরোটা জায়গা ফিল আপ করতেছে না। তাহলে এই ফিল আপ করার জন্য আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড সাইজ, এখানে দেওয়া নাই, নিচের দিকে হয়তো আছে। আচ্ছা, রিপিটের এই বিষয়টা, নো রিপিট মানে রিপিট হবে না, আমি তো রিপিট করতেই পারি, পারি না। রিপিট করা আবার দুইটা হয়েছে, রিপিট এক্স অথবা কি রিপিট ওয়াই। সেক্ষেত্রে দেখবেন যে বরাবর যাবে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি, সেটা গেলাম রিপিট এক্স এবং হচ্ছে রিপিট ওয়াই, ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স, রিপিট। আচ্ছা, আপাতত নো রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স এবং ওয়াই নামে একটা প্রপার্টি আছে। আচ্ছা,
এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলেন, তো জায়গা যেহেতু ফিল আপ হচ্ছে না, কিন্তু বাট আমার জায়গাটা পুরোটা ফিল আপ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে আর একটা প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড সাইজ আমি বললাম কভার, কি বললাম কভার। এখন কি হলো, পুরো জায়গাটাকে কি হলো, ইমেজ কিন্তু ছোট ছিল, পুরো জায়গাটাতে আর কভার বলতে এখন যদি ছোট সাইজের ইমেজ না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমেজের রেজলিউশন নষ্ট হয়ে যাবে। কারণ ও কি করে পুরোটাকে ট্রেস করে পুরো জায়গাটাকে সে ফিল আপ করছে। বড় ইমেজ কিভাবে ছোট, বেশি বড় হয়ে গেলে আপনি উইথ দিলে তো ছোট হয়ে যাবে, আপনি জায়গার উইথ দিলে অটোমেটিক নেবে। আপনি যে ডিভাইসে নেবেন ওইটার উইথ বলা আছে না, ওই উইথের বাইরে তো যাবেন, উইথ 100%, ইমেজের উইথ সবসময় কি থাকবে 100% থাকবে, তাহলে ওই দিবেন। তাহলে রিপিটটা এখানে সাইজটা কি করলো, কাভারটা বাট ছোট ইমেজ নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার বললেন, তাহলে কি হবে, ইমেজের রেজুলেশন হাইটা যাবে। এটা খেয়াল রাখতে হবে। আমি মানে মোটামুটি একটা বড় ইমেজ নেব ব্যানারের জন্য, যেমন আপনি ডিসপ্লে রেজুলেশন কত সেই হিসাবে পিক্সেল নেবেন। এখন আপনি যদি 10 পিক্সেলের ইমেজ নিয়ে আপনি যদি পুরো সাইজ কভার করতে বলেন 1366 ডিসপ্লে, তাহলে তো হবে না। তাহলে এই জায়গাতে এই করে। আর আরেকটা জিনিস দেখেন, ইমেজের সাথে আমার এই ব্যাকগ্রাউন্ডটা কি মুভ হচ্ছে না, তাহলে এটার সাথে আরেকটা প্রপার্টি আছে, এটাকে বলা হয় কি অ্যাটাচমেন্ট, বিজি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আমি বললাম ফিক্সড, কি বললাম ফিক্সড, ওকে ফিক্সড। এখন কি হবে, ফিক্সড বলাতে দেখেন সবাই নড়াচড়া করলে ইমেজ আর নড়াচড়া করে না, মানে ইমেজ ওই জায়গা থেকে মুভ হচ্ছে, ওই জায়গা কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, ওই লোকেশনের মধ্যে ওই জায়গার মধ্যে ফিক্সড হয়ে গেছে, সবাই মুভ করলেও ফিক্স। এটাতে প্যারালাল ইফেক্ট বানানো যায়, আর একটা ইমেজ মুভ হবে, আর একটা পরের সেকশনে যদি ইমেজ ঠিক থাকে, অথবা কি বাই ডিফল্টে স্ক্রল থাকে, কি থাকে ডিফল্টে স্ক্রল, আর কন্টেন্টের সাথে এটা মুভ হচ্ছে। বাট আমি যদি ফিক্সড বলি তাহলে সবাই মুভ হলে ইমেজ আর মুভ হবে না। তাহলে এটা এই কয়টা প্রপার্টি, এই যে 5টা প্রপার্টি লিখলাম না, 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা ওই যে আরেকটা ইমেজ নিয়েছিলাম, তাহলে এখানে এই 5টাকে এক লাইনে লেখা যায়। আচ্ছা এটা কিসের ইমেজ নিয়েছিলাম একটু দেখি, এটা সলিড কালার নিয়েছিলাম আমি, ব্যাকগ্রাউন্ড এটা কমেন্ট আউট করি, কি আসছে এই ইমেজটা একবার এসেই শেষ, ওকে ইমেজটা একবারই আসছে, তো রিপিট হয় না, তো আমি এটাকে রিপিট রিপিট কি দিলাম এক্স, তাহলে কি হবে বরাবর, তা আলটিমেটলি মনে হচ্ছে কি একটাই ইমেজ না, এখন একটাই তো ইমেজ মানে, বাট রিপিট হয়েছে, বাট এই ধরনের কালার গ্রেডিয়েন্ট ইমেজ মানে কালার এক, মানে বোঝার উপায় না যে এটা আলাদা ইমেজ, বার কয়বার রিপিট হয়েছে। ধরেন এটাকে আমি যদি আরও ছোট করি, কোন ইমেজটা নিলাম এইটাকে, অথবা এই যে জি নামে যেটা নিলাম এটা, এটাকে আমি জাস্ট যেটা করব, লম্বা একটা লাইন নিলাম, ক্রপ, এই হচ্ছে আমার ইমেজ, লম্বা একটা লাইন, হ্যাঁ তাহলে এখানে এই যে সি করে একটা লাইন দেখেন, এটা সিম্পল ইমেজ, এই হচ্ছে আমার ইমেজ। এখানে আমি এটার নাম ছিল মনে হয় জি, আচ্ছা কি মনে হচ্ছে বলেন তো, ইমেজ রিপিট হয়ে গেছে, কিন্তু বোঝার উপায় আছে, গ্রেডিয়েন্ট কালার হওয়ার কারণে মনে হচ্ছে একটাই, পুরোটাই কি একটা ইমেজ, বাট এটা কিন্তু অসংখ্যবার রিপিট হয়েছে। কারণ আলটিমেটলি যদি রিপিট না দিতেন, দেখেন রিপিট দিলাম না, নো রিপিট দিলাম, তাহলে হ্যাঁ এই যে জাস্ট একটা লাইন না, জাস্ট একটা লাইন, আমি রিপিট এক্স করছি, এক্স করাতে কি হয়েছে, মানে হরিজন্টালি গেছে, ভার্টিক্যালি দিলে কি আসবে, ভার্টিক্যালি দিলে এখানে আসবে, ওয়াই দিলে কি বোঝা যাবে এখন এখানে, এই ধরনের ক্ষেত্রে এই যে ওয়াই দিলে যে এরকম আসবে, কাজ হবে তাহলে। তো গ্রেডিয়েন্ট এই ধরনের ইমেজের ক্ষেত্রে আমি রিপিট এক্স করতে পারি, যাতে আমার পুরো জায়গাটা ফিল আপ হয়ে যায়, মানে কালার কম্বিনেশনের উপর বেস করবে। এখন এই যে গ্রেডিয়েন্ট একই রকম কালার আছে এই জন্য হচ্ছে, আপনি ক্লাউডের ইমেজটা নেন তাহলে কি হবে, দেখতে আর সুন্দর লাগবে না নি, হ্যাঁ তো এই একসঙ্গে কেমন হবে, একসঙ্গে কাজ করবে, একসঙ্গে তো এই প্রপার্টিতে দুটো লেখার নিয়ম নাই এখানে, আপনি রিপিট এক্সও লিখবেন ওয়াই লিখবেন তাহলে হবে, এই প্রপার্টি সাপোর্ট এটা হয় ওয়াই না হয় এক্স হতে হবে, হ্যাঁ নিয়ম আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনার রিপিট এক্স করলে মোটামুটি ডিজাইনে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, মোটামুটি ঠিক আছে। এটা ইমেজের এই জন্য বললাম যে, কেন বললাম যে ইমেজের কোন টাইপের ইমেজ ইউজ করতে তার উপর নির্ভর করতেছে। আচ্ছা এটা বোঝানোর জন্য আমি গ্রেডিয়েন্ট ইমেজটা নিছিলাম, ওকে। তো আমাদের এখানে আমরা আসলে এই ধরনের ইমেজ নিচ্ছি না, আমরা এটাকে রিপিট নো রিপিট দিলাম, ওকে। আর আমরা এই টেমপ্লেটে যে ইমেজটা আছে যেটা দেখলাম, ধর এই ইমেজটা আরেকটা কোনটা আছে, ধর এইটাই নেব, এদের সাইড থেকে আমি ইমেজটা ডাউনলোড করে নিলাম, কথার কথা কনসাল্টিং, এই যারা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছে
এটাকে কপি করে আমাদের হচ্ছে এখানে রাখলাম ব্যানার। তাহলে এখানে জাস্ট আমরা বলে দিলাম ব্যানার। দেখি আসছে, দেখেন ইমেজ আসছে, বাট এদের কত সুন্দর সেন্টার আছে না, পুরোটা দেখা যাচ্ছে না, এই যে মানে পুরোটা। বাট আমার এখানে কি আসছে, ইমেজের সাইজটা অনেক বড়, তো ওই জন্য কি হয়েছে, পুরো জায়গায় আসছে, রিপিট হয় নাই বাট পুরোটা ফিল আপ হয়ে গেছে। এখন ওই যে অ্যাডজাস্ট করতে হবে, মানে ভিজুয়ালি যতটুকু দেখা যায় ইমেজটা। তাহলে এর পরের প্রপার্টি কোনটা আসবে এখন, ব্যাকগ্রাউন্ড, এইটা আসবে ব্যাকগ্রাউন্ড। এটা কমেন্ট আউট করে রাখি, এটা। তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন কি হবে, সেন্টার সেন্টার। এখন মোটামুটি একটু সুন্দর লাগতেছে। তারপরে কি হয়েছে মনে হচ্ছে বেশি, এরা যেমন পুরোটা আসছে। তাহলে আরেকটু কাজ করি, ব্যাকগ্রাউন্ড পজিশন করলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ কি বলবো এখন, ব্যাকগ্রাউন্ড সাইজ বলবো হচ্ছে cover। দেখি ঠিক হয়েছে, আসছে। প্রত্যেকটা প্রপার্টির ব্যবহার দেখেন। এরপরে বাকি যেটা সেটা অ্যাটাচমেন্ট, স্ক্রলিং হবে কি হবে না। পরে কোনটা ছিল, অ্যাটাচমেন্ট, এইটা হয়েছে। স্ক্রলিং করলে করবে, না করলে না। যদি মনে করেন স্ক্রলিং বাই ডিফল্ট স্ক্রলিং থাকে, হয়েছে না তাদের মতো, তো আমরা স্ক্রলিংয়ে দিলাম অ্যাটাচমেন্ট, যেহেতু ওইটা হেডার সাথে উঠে যাবে অটোমেটিক, হেডার যেহেতু ক্লোজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আসলে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর একটা হেডার বানানো যায় না, ব্যাকগ্রাউন্ড কালার দেখেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়াতে তাদের টেমপ্লেট যেটা ছিল আমরা হুবহু সেই টেমপ্লেটটা কি বানাইতে পারছি। এখানে যা চাইছে এর কালার কম্বিনেশনও মনে একটু ইয়ে আছে। তারপর আচ্ছা, হেডার কালার মেবি এটাই হবে, যে এটার যে কালারটা আছে। তাহলে আমরা এই যে এখানে যে কালারটা ইউজ করলাম দেখেন, এই যে এই ডার্ক কালারটাই H1 দিয়ে দিই। H1 কই, ব্যানার H1, কই লিখছি H1 B10, এই যে এখানে এটার কালারটা সামনে হ্যাশ দিতে হবে। তাহলে মোটামুটি হয়েছে না। এই তো। এদের ফন্টটা আরেকটু বোল্ড আছে, এরা অন্য একটা ফন্ট ইউজ করছে, আমি তো এরিয়াল ইউজ করছি, এরা হয়তো অন্য ফন্ট ইউজ করছে। তাহলে এটার ফন্টটা একটা আরেকটু বোল্ড করে দেন, FW, এখানে আমরা 800 দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। এবার ঠিক আছে, 800 তো মানে একটু ইয়ে হয়ে যাচ্ছে, 700 দেন। এখন এই ধরনের ডিজাইন করতে পারবো বানাতে দিলে, যদি দেয় এই ধরনের ডিজাইন, এতটুকু যে কাজটা করলাম। আচ্ছা, এই যে ব্যানার বানানো শিখছে, মানে ম্যাক্সিমাম টেমপ্লেট এই ধরনের ব্যানার থাকবে, এর বাটন ডানে থাকতে পারে, বামে থাকতে পারে, লেখা বেশি থাকতে কম, সেটা আলাদা বিষয়। বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আরেকটা প্রবলেম আছে। এই যে কালারটা দিলে, তাহলে এই কালারটা সাদা হয় আর ব্যাকগ্রাউন্ডটা সাদা, তাহলে কি অবস্থা হবে, দেখা যাবে। মানে আমার ইমেজের, এই ইমেজের কালারটা যদি আরো লাইট হতো তাহলে কি হতো, আমার কন্টেন্ট দেখা যাবে। এই ইমেজের উপরে তখন একটা ওভারলে কালার, মানে ওভারলে কালার দিতে হবে, সেটার জন্য পজিশন শিখতে হবে, আপাতত ওটা দিচ্ছি না, পরে। আর এই 5 লাইন করে এক লাইনে লিখে দিই, যে ব্যাকগ্রাউন্ডে যে কাজটা করলেন আপনারা কষ্ট করে, এই 5 লাইনের কোড আমি এখন এক লাইনে লিখবো। এটা থাকবে, এটা হচ্ছে ফল ব্যাক কালার, কোনো কারণে যদি ইমেজ না পায় তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার কি ওইটা দেখাবে। তো একটা কাজ করেন তাহলে, এখানে ব্যাকগ্রাউন্ড আপনারা লিখবেন হচ্ছে এই যে, এক লাইনেও লেখা যায় ইচ্ছা করলে। এইটা আমি যদি গ্রে কালার দিই, এইভাবে লেখা যায় শর্টকাটে, এটাও লাগবে না। প্রথমে দিলাম ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিলাম, এরপর দিলাম, মানে এটা যদি না হয় এই কালারটা সাপোর্ট করবে শর্ট হ্যান্ড। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেন ইউআরএল, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট রিপিট হবে কি রিপিট হবে না, তাহলে নো রিপিট। ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার। আচ্ছা, সেন্টারের সাথে সাইজের একটা সম্পর্ক আছে। সেন্টার বলে যখন শর্ট হ্যান্ড লিখবেন আপনার সেন্টার সেন্টার বাই সাইজ, মানে এইভাবে দিতে হবে, হ্যাঁ। এইভাবে যদি না বলেন, মানে পজিশন বাই সাইজ, পজিশন বাই সাইজ, এই কথাটা বলতে হয়। তার মানে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার সেন্টার স্ল্যাশ ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কি কভার, আর অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল হবে কি হবে না। এই তাহলে 5 লাইন কোড আপনি কি লিখলেন, 5 লাইন কি 6 লাইন কোড পুরোটাই আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল 6 লাইন কোড এক লাইনে লিখবেন, আসছে পুরো 6 লাইন কোড আপনি এক লাইনে লিখে দিলেন। জাস্ট কি করলেন, এইটুকুর মানে যদি এটা না পায় অন্তত কালার দেখাবে। কোনো কারণে ইমেজ ধরেন ভুল করলাম, আমি ইমেজের নামটা এখানে ভুল করে দিলাম, কালার আছে, কালারটা পাইছে, কালারটা পাইছে না। কালার আমি ইয়া কালার দিছি, এই জন্য বুঝতে পারতেছেন না আপনারা। এটা আসছে কালার, আসছে। তো আমি হালকা কালার দিছিলাম, তাহলে ইমেজ না পেলে এটা পাবে। এই জন্য এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। এক লাইনে পুরা 6 লাইনের কোড আপনি এক লাইনে লিখে দিলেন। তাহলে এই ছিল হচ্ছে অবস্থা। আচ্ছা, ইমেজের ইয়েটা
তাহলে কখন কোনটা ইউজ করতে হবে অন্তত এই প্রপার্টির ব্যাকগ্রাউন্ড রিপিট কখন হবে, রিপিট করবো কিনা, অ্যাটাচমেন্ট স্ক্রল করবো কিনা, ব্যাকগ্রাউন্ড সাইজ কেমন হবে। তো ব্যানারের ক্ষেত্রে আলটিমেটলি এই কটা ইউজ হয়। ব্যানার মানে হচ্ছে নো রিপিট হবে না। তো আমরা রিপিট করবো কেন, ব্যানার যদি রিপিট করি তাহলে সুন্দর লাগবে, লাগবে না। আমরা বড় ইমেজ নিব, কোনো কারণে যদি দেখা যাচ্ছে একটু জায়গা বাদ আছে, ওটা ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার করলে কি ফিল আপ হয়ে যাচ্ছে। আর এখন ছোট ইমেজটা যদি কাভার করে তাহলে কি হবে, পুরো ইমেজটা ট্রেস হয়ে যাবে, একবার মানে ফেটে যাবে রেজুলেশনটা। ওকে, তো আজকে আপাতত এতটুকুই থাক। আপনাদের কাজ হচ্ছে এরকম হোমওয়ার্ক দিয়ে দেবো, আপনারা এরকম হোমওয়ার্ক করে নেবেন।